So frontier funds are dying, they're closing down whatnot, and they have been selling out. If somebody hold it for 20, 30 years, they're still going to get 12% return every year. There have been many times in history যেখানে it's better to sort of buy the house rather than rent the house. This is my safety, এখানে আমি কিছু না হলে আমার প্রিন্সিপাল লস হবে না। This is the primary reason why foreign investors আসলে বাইরে হোল্ডিং Feel করতে চায় rather than বাংলাদেশ। ফ্রড হয় ফ্রড তো হয়, র্যাম্পেন্ট ফ্রড হয় এখানে, কারণ ফ্রড অনেক রকমের হয়। এখানে সমস্যাটা হচ্ছে যে এই যে সিলেকশন প্রসেসটা হবে, এই সিলেকশন প্রসেসে কাকে কাজটা দেওয়া হবে। You can understand that you have a very huge problem here. Really bad economic condition, political condition, global condition. It was like the perfect storm that could happen. ওয়েলকাম এভরিবডি। আজকের এপিসোডে আমি আমন্ত্রণ জানিয়েছি মিস্টার আসিফ খান সিএফএ। আসিফ ভাই বাংলাদেশের সিএফএ সোসাইটির প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, এবং উনি co-founder, one of the co-founder of Edge Asset Management এবং Edge Research and Consulting। এছাড়াও আসিফ ভাই প্রিভিয়াসলি ক্যারাভেল হেজ ফান্ড এবং ব্র্যাক ইপিএল এর মতো প্রতিষ্ঠানে কাজ করে আসছে। সো আসিফ ভাই, ওয়েলকাম টু দ্য শো। Yeah, thank you, Barian, for your invitation. সো আসিফ ভাই, আমি আজকের এপিসোডটায় মেইনলি ২ টা পার্সপেক্টিভ থেকে আপনাকে কোয়েশ্চেনগুলো করব। বেসিক্যালি যারা আমরা নন রেসিডেন্ট বাংলাদেশী, মানে এনআরবি যারা কানাডাতে বা ইউএসএ তে থাকি, অনেকেরই দেখা যায় যে তাদের প্যারেন্টসরা বাংলাদেশে আছে এবং তাদের একটা মোটামুটি একটা সিগনিফিক্যান্ট অ্যাসেট বাংলাদেশে আছে। সো মাই কোয়েশ্চেন উইল বি, হাউ ক্যান উই ম্যানেজ দোজ অ্যাসেটস? সো দ্যাটস ওয়ান পার্সপেক্টিভ। এবং আমাদের আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে অনেকেই ধরেন যারা এই দেশে কানাডাতে বা ইউএসএ তে ১০-১৫ বছর ধরে আছে, তাদের একটা মোটামুটি একটা ক্যারিয়ারের স্টেবল একটা স্টেজে চলে আসছে যে, এবং তারা অনেকেই প্ল্যান করে যে হোপফুলি যে 5-10 ইয়ার্স এ যখন কিডস আর গ্রোন আপ, দে মাইট গো ব্যাক টু বাংলাদেশ, এবং বাংলাদেশে গিয়ে তারা তাদের হয়তোবা সব বছরের সব সময় না, বাট একটা সিগনিফিক্যান্ট পোরশন অফ দেয়ার টাইম দে উইল স্পেন্ড ইন বাংলাদেশ। সো এই গ্রুপটার অ্যাসেট ম্যানেজমেন্টের অপরচুনিটি গুলো কি, কি বাংলাদেশে আছে, সেই জিনিসটাগুলো নিয়ে আমি আলোচনা করব। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইস যে, বাংলাদেশে যারা আছে তারা কিভাবে তাদের অ্যাসেট গুলো, মানে তাদের ওয়েলথটাকে গ্রো করতে পারে? ঠিক আছে। এবং আপনি যদি আহ আমাদেরকে একটা কম্পারেটিভ ওভারভিউ দেন যে এই অ্যাসেট ক্লাস গুলো নিয়ে, তাহলে একটু বেটার হুম, হতো। আচ্ছা, গ্লোবালি যেই বড় অ্যাসেট ক্লাস গুলো এক্সিস্ট করে, স্টকস জি, একটা বড় ক্লাস, ফিক্সড ইনকাম একটা বড় ক্লাস। আর এই দুটার বাইরের ক্যাটেগরি গুলোকে মোটামুটি আমরা সিএফএ কারিকুলামে যেটা পড়েছি সবগুলোকে অল্টারনেটের মধ্যে ফেলানো হয়। অল্টারনেটের মধ্যে সাবগ্রুপ চিন্তা করলে আমরা বুঝি যে ল্যান্ড ইজ ওয়ান অফ দ্য সাবগ্রুপস, রাইট। গোল্ড কুড বি ওয়ান অফ দ্য সাবগ্রুপস। সেখানে সাম সর্ট অফ কালেক্টিবলস, এইসব জিনিস ওখানের মধ্যে এসে পড়েছে। এখন আমি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, এই অপশনগুলো সবই আছে। স্টকস আছে, উই হ্যাভ আ স্টক মার্কেট। মোটামুটি একটা ধরনের বন্ড মার্কেট আছে, মূলত ট্রেজারি সিকিউরিটিজ ফোকাসড। কর্পোরেট বন্ড মার্কেট ওরকম নাই। ল্যান্ড ইজ দেয়ার, বাট ল্যান্ডে এক্সপোজার নেওয়াটার জন্য কোনো স্ট্রং ভেহিক্যাল নেই। ভেহিক্যাল গুলোতে পরে আসতেছে অ্যাকচুয়ালি। And then you have all these other sort of alternative categories, whether it's private companies অথবা sort of etc. Gold and that sort of thing. এখন ডিসকাশনটা শুরু করতে চাই এই জায়গা থেকে যে, আজকে আমি যখন কেউ কানাডা বা ইউএসএ তে বসে আছে, সে ডিসাইড করলো যে ওকে, আই ওয়ান্ট টু হ্যাভ 60% ইন স্টকস অ্যান্ড 40% ইন ফিক্সড ইনকাম, অথবা 30 ইন ফিক্সড ইনকাম এন্ড 10% ইন সর্ট অফ ল্যান্ড। হ্যাঁ, তার তো আসলে খুঁজে খুঁজে স্টক গুলাকে আইডেন্টিফাই করা লাগে না। তার রাইট। সে এখন দেখা যায় যে সে এখানে একটা ইটিএফ কিনছে, অথবা সে হচ্ছে ইভেন আগেকার সময় যখন ইটিএফ ছিল না, তখন সে মিউচুয়াল ফান্ড কিনতো। মানে রাইট। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে, এই এক্সপোজার মানে আন্ডারলাইং অ্যাসেটস গুলো থাকলেও ওই ভেহিক্যাল গুলার প্রতি আইদার মানুষের নলেজ নাই, অথবা ভেহিক্যাল গুলো ওইভাবে তৈরি হয়ে ওঠে নাই।
Just to give an example, there is no REITs in Bangladesh. If you want real estate exposure, you have to go at it directly on your own. And when you go at it on your own, you're exposed to a lot of risk. You know, the Bangladesh property rights ভালো না। সো আমি একটা জমি কিনলাম, কালকে যে আমি দখল রাখতে পারবো তা না। আমি একটা সিঙ্গেল প্রপার্টিতে এক্সপোজার থাকলে ডাইভার্সিফিকেশনও হয় না। Uh, and I wanted to just quickly touch upon one of the other things you mentioned যে এই অ্যাসেট গুলার আসলে historical performance কি? I want to quickly touch upon that a little bit. Sure, sure. So stock gets a very bad reputation in Bangladesh. Most people you talk to will say that it doesn't work. It's full of manipulators. So your data ঠিক নাই, এই নেই, সেই নাই। But if you take a very long term sort of a view, that is from 2000 থেকে 2023, stock market total return has been about 15% total return Annually. annualized. Mm. Now, if you break it down further, 2000 থেকে 2010 period, that return has been more than 30%. And from That's 2000, so that decade, that's a decade যেখানে US market was flat. If you look at NYSE, S&P index গুলা, US from 2000 to 2010 was flat. Bangladesh gave a 30% plus CAGR return. And obviously, most of us যারা আমরা financial market বুঝি যে financial markets are mean reverting. Like periods of strong performance are usually Yeah. followed by periods of underperformance. So if you look at the period from 2010 থেকে 2024, Bangladesh market barely at 2% বেশি কোনো return দেয়, to be honest. Right, So it's almost no return, more or less. right. তো এখন if you ask someone যে ভাই স্টক মার্কেট কেমন করছে, সে বলবে খুব খারাপ, বিকজ রিসেন্সি বায়াসে ভুগতেছে সে তো বলতেছে যে লাস্ট 10 বছর আমার কোনো রিটার্ন হয় নাই বা 5 বছর হয় নাই। And then Right. সে হয়তো শুধু তার পোর্টফোলিওটা দেখছে, ইন্ডেক্স পারফরমেন্স সে আসলে দেখছে না। So that's something I wanted to sort of mention. But at the same time, 2010 এর শেষে গিয়ে প্রাইস আর্নিংস রেশিওস গুলো 30 এর উপরে চলে গেছিল। এখন ব্লু চিপ স্টকস, the best of the best we can buy for like about 10x on a composite level. The best stocks in Bangladesh on an average. I want to switch. Sorry, you wanted to ask something? 10 যদি হয় প্রাইস টু আর্নিংস রেশিও তার মানে হচ্ছে আমি যদি $1 ইনভেস্ট করি, I will get my money back in 10 years. Assuming no growth, but since these are stocks, yeah, there's a fair degree of growth. So it's Right. So it's pretty attractive যে আমরা যদি কম্পেয়ার করি যে ক্যানাডিয়ান স্টক মার্কেট অথবা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কথা যদি আমরা চিন্তা করি S&P 500 এগুলো এখন ট্রেডিং হচ্ছে হলো 27, 28 এই রেঞ্জে প্রাইস টু আর্নিং রেশিও। তার মানে হচ্ছে যে it will take a long time to get my money back. So people are betting mainly on যে future growth. So it's interesting যে আপনি যেটা বললেন যে 10 প্রাইস টু আর্নিংস এ ভালো কোম্পানির শেয়ার পাওয়া যাচ্ছে। বাট তাহলে why not people are investing? এই চ্যালেঞ্জেস গুলো কোথায়? মানে আপনি একটা কথা বললেন যে they are not educated enough. এটা একটা। সো obviously এটা তো একটা বড় একটা বিষয়। প্লাস এটাও কি আরেকটা কারণ যে আমাদের বাংলাদেশীদের যে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন যেটা মানে সবাই ব্যাংকিং এর সাথে ওভাবে পার্সেন্টেজ হিসাব করলে ওরকমভাবে কানেক্টেড না। যেটা হলো আমাদের নর্থ আমেরিকাতে যেটা মোটামুটি সবাই ব্যাংকিং সিস্টেমের সাথে রিলেটেড। সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। সবাই কোনো না কোনো ব্যাংকের সাথে ব্যাংকিং করে এবং ব্যাংকের একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে যেটা এই মিউচুয়াল ফান্ড গুলোকে বিক্রি করে। সো এইটা কি একটা বড় বাধা যে বাংলাদেশে এই স্টক মার্কেটটা গ্রো করছে না? এই এগুলোর থেকে আসলে আমার মনে হয় আরো কিছু বড় বাধা আছে। বড় বাধা আচ্ছা, হচ্ছে যে একটা মার্কেটে যখন কেউ পার্টিসিপেট করবে, তার কিছু মিনিমাম এক্সপেকটেশনস আছে যে তাকে রেগুলেটর এবং সিস্টেম তাকে কিছু প্রোটেকশন দিবে। প্রোটেকশন রাইট, গুলোর মানে কি? প্রোটেকশন গুলোর মানে হচ্ছে যে কোম্পানির ওনার্স এখন ফিকটিশিয়াস স্টেটমেন্ট দিচ্ছে না। বা কোম্পানির ওনার তার নিজের শেয়ার কেনা-বেচা করছে না। বা রাইট, মার্কেট ইন্টারমিডিয়ারি যারা স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক বা অ্যাসেট ম্যানেজার, তারা তার টাকা মেরে দিচ্ছে না। এই রাইট, এই এই মিনিমাম এক্সপেকটেশনস গুলো মানুষের আছে। বাট ওইগুলো যখন মিট হয় না, there is a ট্রাস্ট ডেফিসিট। তো রিয়ালিটি হচ্ছে যে প্রথমত যে এই জায়গায় বড় ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে ফর আ লং পিরিয়ড। এটা ফ্যাক্ট। হ্যাঁ, সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাজ ইউ নো যে স্টক মার্কেট ইজ আ বিট অফ আ রিফ্লেকশন অফ দ্য ইকোনমি। শর্ট টার্মে এটা
এদিক ওদিক বিভিন্ন কারণে হয়তো যেতে পারে, বাট লং টার্মে। লং এখন টার্মে রাইট। বাংলাদেশ অর্থনীতি কিন্তু আসলে 2018-19 এর দিক থেকেই এখন একটু ডিফিকাল্ট স্টেজে আছে। পার্টিকুলারলি ফ্রম 2022 থেকে যে 20 তে আমরা কিছু রং পলিসি ডিসিশন নিয়েছিলাম এবং 20 তার লাইক 9-6 পলিসি ইন্টারেস্ট রেট ক্যাপ করে দেওয়া, এক্সচেঞ্জ হুম, রেট ক্যাপ করে দেওয়া, স্টক মার্কেটে ফ্লোর দিয়ে দেওয়া। এগুলার কিছু repercussions হচ্ছে গিয়ে আমরা eventually faced from 2022 onwards. So if you look at the current economic situation, I'll tell you a few numbers. আমাদের ইন্টারেস্ট রেটস এখন one of the highest ever. হ্যাঁ? রাইট। আমাদের 91 এ days ট্রেজারি বিলের yield হচ্ছে এখন 11.7% রাইট। রাফলি। একটা 10 year বন্ডের yield হচ্ছে 12.4 টোর জাতীয় কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ? extremely high. আমাদের ইকোনমিক গ্রোথ IMF প্রজেকশন হচ্ছে এই ফিস্ক্যাল ইয়ারে 3.6 এর মতো হবে, which is one of the lowest that বাংলাদেশ has had. এগুলো কিন্তু সব পুরানো, এটাকে আমি বলি পুরানো পাপের প্রায়শ্চিত্ত। সো তো ওই অবস্থায় ইন্টারেস্ট রেট যখন এত হাই থাকে, হিস্টোরিক্যালি স্টক ভ্যালুয়েশনস আর সাপোজ টু বি চিপ। এটাই ফ্যাক্ট। মানে আমি রাইট, I looked at long term price earnings ratio history and overlaid the interest rates. এটা একদম mirror images. রাইট। জাস্ট টু গিভ ইউ অ্যান একটা মজার কথা আমি বলি, হচ্ছে গিয়ে যে এই ইন্টারেস্ট রেট এন্ড ভ্যালুয়েশন রিলেশনশিপটা জেনারেলি হোল্ডস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ? হাউএভার in in North American markets, it has broken down recently. A high interest rate valuations are supposed to be cheap. If you look at any other time of the world, a period, হ্যাঁ, এই রিলেশনশিপ যথেষ্ট স্ট্রং থাকে আরকি। তো রাইট। that's an anecdotal related. So I think এই ২ টা ফ্যাক্টর সবথেকে বড় ফ্যাক্টর। And then you have other market microstructure issues like বাংলাদেশ মার্কেটে দেখা যেত, even though they were not a big part, foreign investors played an important role. But for the last 4, 5, 6 years, foreign investors have been selling out consistently. Yeah. And this হুম, is not necessarily a Bangladesh issue. It is an issue of this group of countries যেটাকে আমরা frontier markets. Because frontier markets এর যে স্টোরিটা একসময় খুব স্ট্রং স্টোরি ছিল, ওই স্টোরিটা ওই ন্যারেটিভটা has broken down. হ্যাঁ? So any global asset allocator সে ওই frontier আর ইনভেস্ট করছে না। So frontier funds are dying, they're closing down whatnot, and they have been selling out. So এগুলো একটা বড় ফ্যাক্টর আরকি। সো এগুলো সবকিছু মিলিয়েই এই চিপ ভ্যালুয়েশনটা এখন আছে। ওকে। সো আমি এই পয়েন্টে ফেরত আসতেছি। বাট তাহলে আমরা একটু র‍্যাপ আপ করে নিই যে ফার্স্ট কোয়েশ্চেনটা যে ওভারভিউ অফ দ্য অ্যাসেট ক্লাস যেটা আমি বললাম ফার্স্টেই। তাহলে আপনি বলছেন যে ল্যান্ড যেটা হলো প্রিডমিনেন্টলি বাংলাদেশী যারা সবাই এই ল্যান্ডেই ইনভেস্ট করে। কারণটা হচ্ছে যে আপনার যেহেতু ফিজিক্যাল অ্যাসেট পিপল সি দ্য ভ্যালু অফ দ্য ল্যান্ড এবং এটা illiquid অ্যাসেট সো ইট ডাজন্ট ফ্লাকচুয়েট দ্যাট মাচ। পিপল ফিল সেফার। গোল্ড, স্টক বন্ডের কথা বললেন যেটা খুব কম। এছাড়াও অন্যান্য যারা প্রফেশনাল বাংলাদেশী এখন বাংলাদেশে কাজ করতেছে, তাদের যে এক্সেস সেভিংস টা এই টাকাটা কোথায় যায়? এটা কি তারা এফডিআর এ যাচ্ছে? নাকি সঞ্চয়পত্রতে যাচ্ছে? নাকি অন্য কোনো ইনভেস্টমেন্ট এ ও যাচ্ছে? ওই যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ল্যান্ড ইজ ডেফিনিটলি দ্য বিগেস্ট অ্যাসেট ক্লাস। ল্যান্ডের পরে আসলে ফিক্সড ইনকাম ক্যাটেগরিটা পড়ে। এখন ইফ ইউ ব্রেক ডাউন দ্য ফিক্সড ইনকাম ক্যাটেগরি, ফিক্সড ডিপোজিটস আর ভেরি পপুলার। সো রাইট, যারা চাকরিজীবী তারা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ফিক্সড ডিপোজিটস করে, তারা ডিপিএস করে, মানে মান্থলি ইনভেস্টমেন্ট স্কিমস রাইট, যেটা বলি রাইট। আমরা। হুম, তারা হচ্ছে গিয়ে যে সঞ্চয়পত্র তো ডেফিনিটলি করে। কারণ সঞ্চয়পত্রের অনেক ধরনের ট্যাক্স সুযোগ সুবিধা আছে। হুম, সঞ্চয়পত্রতে ইনভেস্ট করলে, and that's credit to the government. Recently, we have seen quite a lot of interest in treasury bills and bonds. আগে কিন্তু সাধারণ মানুষরা treasury bills and bonds কিনত না। বাট রাইট। এইটা একটা গ্রোইং ট্রেন্ড। হ্যাঁ? এই জায়গায় আমরা দেখছি যে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। অ্যান্ড alongside that ফিক্সড ইনকামের গত ৩-৪ বছর আগে থেকে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড আসলে শুরু হলো। তো এখানেও এটাও again, as a percentage of the total is actually almost nothing. But people রাইট। are gradually understanding that this is also another option. যে আমি নিজে ব্যাংকে গিয়ে negotiate করার থেকে বদলে I can just go to a fund manager and they can do the work for me. So ওকে। that's on the fixed income side. হ্যাঁ। সো এই টপিকটা খুব ইন্টারেস্টিং। কারণ হচ্ছে যে আমি জাহিদের সাথে কথা বলছিলাম। জাহিদ ও আমাকে একটা ধারণা দিল লাস্ট এপিসোডে যে আ ফিক্সড ইনকাম যেটা ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের কথা আপনি বললেন ১১ থেকে আপওয়ার্ড অফ 12.5% দিচ্ছে লং টার্ম বন্ডে।
সো ওয়াই পিপল আর নট ইনভেস্টিং? মানে 12.5% এ যদি কেউ ইনভেস্ট করে, উম আমি ধরে নিলাম যে এটার একটা রিস্ক আছে, যেমন জাহিদ আমাকে যে কথাটা বলল যে there is a risk of illiquidity, মানে আমি যখন as a individual investor যাচ্ছি তখন এখানে মানে আমি অত লিকুইড না। জিনিসটাকে আমি অতটা দ্রুত বের হয়ে আসতে পারব না ওই পজিশনটা থেকে। আ আরেকটা যেটা, যেটা আমরা জানি যারা বন্ডে নিয়ে একটু কাজ করেছে তারা সবাই জানে যে বন্ড ইস আ ফাংশন অফ ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেট যদি কমে আসে তাহলে বন্ডের দাম বেড়ে যাবে। আর যদি ইন্টারেস্ট রেটের আরো বাড়ে তাহলে বন্ডের দাম কমে আসবে। সো এখন যে ইন্টারেস্ট রেটের যেই ইন্টারেস্ট রেট আমি যতটুকু জানি যে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের রেট প্রায় 10% এর মতো। সো এর থেকে যদি আরো বাড়ার সম্ভাবনা মানে পসিবিলিটি কম। সো তার মানেটা হচ্ছে যে আমি যদি টি-বিলে ইনভেস্টর হই বা ট্রেজারি বন্ডে আমি ইনভেস্ট করি, তাহলে আমার ডাউনসাইড রিস্ক কিন্তু কম থাকার কথা। মানে আমি আমি অ্যাজ এ আউটসাইডার আমি খুব একটা বেশি রিস্ক দেখতেছি না। আদার দ্যান দ্য লিকুইডিটি রিস্ক। সো হেল্প মি আন্ডারস্ট্যান্ড যে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা? Actually, I completely agree with your thoughts. In fact, uh, এটার একটা মানে একটা লোক থটে এগ্রি করে কি করে না, এটার সবথেকে ভালো উপায় হচ্ছে বুঝা সে তার পোর্টফোলিও কিভাবে সাজাচ্ছে। এক্সাক্টলি। তো আমাদের যেই অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেট ম্যানেজমেন্টের ফিক্সড ইনকাম ফান্ড আছে, I think যে আমাদের ডিউরেশন ইস প্রবাবলি দ্য হাইয়েস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। তো আমাদের ডিউরেশন হাই অ্যাজ ইউ উড আন্ডারস্ট্যান্ড যে ইট মিনস সেনসিটিভিটি টু ইন্টারেস্ট রেটস। সো আমি যদি মনে করি ইন্টারেস্ট রেট ফল করবে তখনই তো আমি ডিউরেশন বাড়াবো। রাইট? রাইট। আর এটা ছাড়াও we have a view on interest rates, সামনে কি হতে পারে, ইনফ্লেশন কি হতে পারে, সেন্ট্রাল ব্যাংক এগুলো মিলিয়ে এই কলটায় আসছি। তো all in all আমার কাছে মনে হয় যে that's a এই বাইং ট্রেজারি বন্ডস ইন পার্টিকুলার, হ্যাঁ? বিল তো আমি কিনলাম ৩ মাস পর মেয়াদে ম্যাচিউর করে গেল বা ৬ মাস পর। বাট বন্ডস ইস a really good investment option right now. Now, what you have touched upon is a very important point. যে মানুষ কিনছে না কেন? মানুষ কিনছে না কারণ মানুষ জানে না। আচ্ছা, সরকারের তরফ থেকে সবসময় বাজেট ডেফিসিট যখন সে মিট করত, তার চিন্তা ছিল সঞ্চয়পত্র ইজ আ রিটেইল প্রোডাক্ট, ট্রেজারি সিকিউরিটিজ ইজ আ ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনাল প্রোডাক্ট ফর কমার্শিয়াল ব্যাংকস। কারণ তারা তাদের রিজার্ভ রিকোয়ারমেন্ট মিট করে। হ্যাঁ? ইভেন তো ব্যক্তিরা ট্রেজারি বন্ড কিনতে পারে। কিন্তু আচ্ছা, সঞ্চয়পত্র যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা তারা তৈরি করেছিল থ্রু কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড হোয়াট নট। অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকদের ব্রাঞ্চ লেভেলে ওদের যেই কাস্টমার সার্ভিসের যে লোকরা আছে তারা ফ্যামিলিয়ার উইথ ডিলিং আর সঞ্চয়পত্র কাস্টমার। হুম, They know how to sell that product. Customers রাইট, know how to buy that product. ফর্মটা ফিল রাইট। আপ করতে জানে। এই নলেজটা কিন্তু মাল্টি ডেকেড ধরে মানুষ নলেজটা পেয়েছে। রাইট। ট্রেজারি বিল বন্ড কেনার প্রসেসটা কিন্তু এরকম না। ইটস নট যে আমি গিয়ে একটা ফর্ম ফিল আপ করব না। I have to create something called a BPID ওই ব্যাংকে গিয়ে। And ওকে, retail branches of a bank are not equipped for that. তারা equipped না। The only department that knows how to deal with that is a bank treasury. And understand, bank treasury is not a retail focused branch. And it's not a department that deals with retail customers. They can't deal with রাইট। 1,000 customers or 2,000, 10,000 customers. এটা হবে না। আচ্ছা, ওর আগে যেভাবে হায়ারার্কি স্ট্রাকচারটা ছিল, ও হলো গিয়ে যে অল্প কিছু লোক এবং ব্যাংকের ইন্টারনাল পারপাসটাই সার্ভ করে। The treasury department. রাইট। So what I mean to say হচ্ছে nobody really thought through of how to create a distribution channel and an awareness channel. So distribution channel কি? কাস্টমার কিনতে চায় তাকে আমি কত ইজিলি প্রোডাক্টটা দিতে পারি। দিতে পারতেছি। আর রাইট, অ্যাওয়ারনেস চ্যানেল হচ্ছে মানুষের মধ্যে এটার অ্যাওয়ারনেস তৈরি করা। রাইট। So this is one major issue. And then I want to add another layer on top of that. ওটা হচ্ছে কি? What mutual funds do or fixed income mutual funds do is basically take all the hassle of this awareness and take all the hassle of this distribution, right? Because রাইট, কাস্টমার শুধু মিউচুয়াল ফান্ডের কাছে আসবে, ওর এত কিছু বোঝার দরকার নেই। সে অ্যাকাউন্ট খুলে টাকা দিয়ে দিবে। মিউচুয়াল ফান্ডে গিয়ে বিল, ট্রেজারি বন্ড, ম্যাচুরিটি, ডিউরেশন, রিস্ক যা ম্যানেজ করার করবে, হ্যাঁ? বাট হিয়ার অ্যাজ ওয়েল উই হ্যাভ দ্য সিমিলার প্রবলেম ইন দ্য সেন্স যে বাংলাদেশি ইনভেস্টররা তো মিউচুয়াল ফান্ড চিনে না। সে মিউচুয়াল ফান্ডের আমার রিটার্ন পারফরম্যান্স ট্র্যাক করতে পারে না, হ্যাঁ? তো রাইট। ম্যাসিভ লেভেল অফ অ্যাওয়ারনেস আমাদের এখানে দরকার। আমার যতটুকু মনে আছে যে কয়েক বছর আগে I heard যে মিউচুয়াল ফান্ডের যে প্রাইসটা সেটা আপনার 20-30% ডিসকাউন্ট টু দ্য NAV, মানে হচ্ছে আমার যদি নেট অ্যাসেট ভ্যালু অফ দ্য ফান্ড ইস $10, $7-8 এর ট্রেড হতো। Am I right?
আমি যতটুকু শুনেছি আমি I আচ্ছা, wasn't ওইটা হচ্ছে গিয়ে ওটা আমি একটু ক্লারিফাই করি। ওটা হচ্ছে গিয়ে যে আ যেই মিউচুয়াল ফান্ড গুলো স্টক মার্কেটে লিস্টেড সেগুলোকে আমরা ক্লোজড এন্ড ফান্ড বলে থাকি। রাইট, সেগুলার as an investor the only exit liquidity is by selling to someone else until the fund matures. Fund maturity যখন হবে তখন it's completely stored and redistributed. It's almost like a PE ফান্ড স্ট্রাকচার এর মতো। PE বা রাইট। VC ফান্ডে ১০ বছরের মেয়াদ থাকে, হ্যাঁ? তো ওইগুলার ক্ষেত্রে আসলে মানে 30-40 কেন 50-60% ডিসকাউন্ট অনেক সময় গেছে। ওই ওইগুলার কেসটা ডিফারেন্ট। ওইগুলার কেসটা হচ্ছে গিয়ে যে there was governance issues with those funds যে আচ্ছা। and ন্যাপটা বেসিক আসলে ভালোভাবে ক্যালকুলেটেড ন্যাভ ছিল ঠিক না। নাই এবং ফিউচারে ওরা কিপ করবে, ক্লায়েন্টের টাকা ফেরত দিবে কি দিবে না। এই রিস্ক গুলো ওই প্রাইসিং এ এমবেডেড হচ্ছিল। আর আচ্ছা, আমরা যেগুলো ম্যানেজ করি এবং পরবর্তীকালে যেসব ফান্ড গুলো আসছে সেগুলো সবই ওপেন এন্ডেড ফান্ড। তার মানে অ্যাজ আ ক্লায়েন্ট when you want liquidity, you basically sell it back to me at the NAV, at the NAV. So it's not a it's not a discount to the NAV. রাইট। তাহলে ওই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে যে এই গভর্নেন্স ইস্যু বা ওই যে ফান্ড স্পন্সরের যে হাইড করার কোনো ইস্যু যদি থাকে, তাহলে ওইটাই হয়ে যাচ্ছে। ওকে। সো আই এম কামিং I want to come back to the treasury bond issue যে আমি যেমন আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আপনারা ৪ টা ফান্ড ম্যানেজ করেন এবং এর মধ্যে একটা হচ্ছে যে হাই কোয়ালিটি ইনকাম ফান্ড। সো আই অ্যাসিউম যে এই ফান্ডটা আপনি যেটা আমাকে এতক্ষণ এক্সপ্লেইন করলেন, ট্রেজারি বন্ড ওই ধরনের ইনভেস্টমেন্টই আপনারা করেন। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি একটা কথা বললেন যে যদি কেউ ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে চায় তাহলে তাকে বিপিআইডি ১ম এ করতে হবে। এছাড়াও ইজিয়ার অপশন হচ্ছে যে আমি যদি বিও অ্যাকাউন্টে আমি যদি এই মিউচুয়াল ফান্ডটা কিনি তাহলেও I can overcome all the hassles, right? Am I reading it right? Um, Actually, yes, there's a third way. But there are two ways to buy directly and one way to go through a mutual fund. So one of the ways you already mentioned, that's the BPID method. এটা হচ্ছে ব্যাংকের কাছে আমি যাবো, ব্যাংকে গিয়ে বলবো ভাই আমি যদি বিল ওয়ান কিনতে চাই আমি বিপিআইডি খুলবো and then অকশনে গিয়ে নিজে প্রতিটা অকশনে ব্যাংকে টাকা জমা দিয়ে পার্টিসিপেট করলাম। The second আচ্ছা, option you mentioned হচ্ছে you come to a mutual fund manager and তাকে টাকাটা দেয়া হলো। You buy a mutual fund, the mutual fund buys the treasury bonds or treasury bills or corporate bonds, রাইট, whatever. The রাইট। third option হচ্ছে গিয়ে you go to a stock broker and open a brokerage account, a BO account. এটা আচ্ছা, ২০২২ সাল থেকে শুরু হয়েছে যে BO account দিয়েও treasury bond কিনা যায়। You can buy and participate in the primary auctions and you can also buy and secondary তেও কিছু কেনাবেচা করা যায় through the stock exchange route. So there are like 3 different ways. ওকে। সো বিপিআইডি যেটা ব্যাংকের ট্রেজারিতে গিয়ে আমি সরাসরি করছি। 2nd হচ্ছে যে আমি ডিরেক্টলি মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে যেয়ে বলছি যে I want to buy আম এত অ্যামাউন্ট। 3rd অপশনটা হচ্ছে আমি বিও অ্যাকাউন্ট খুলে তারপরে আমি ট্রেজারিতে আপনি বললেন প্রাইমারিতে ইনভেস্ট করতে পারবো, রাইট? না, সেকেন্ডারির কোনো প্রাইমারি মার্কেট তে নাই। সেকেন্ডারি দুটাতেই করা যায়। বেসিক্যালি আ আ মানে ইউ ক্যান প্রাইমারি বলতে যখন আমি বিপি খুলছি বা বিও খুলছি দুটাতেই আমি প্রাইমারি অকশন এও যেতে পারি। আবার আমি সেকেন্ডারিতেও বাই সেল করতে পারি। আচ্ছা। ওই মার্কেটটা কি লিকুইড যেটা বিও অ্যাকাউন্টের মাধ্যমে? মানে আমি আম যদি অর্ডার প্লেস এটা করি ওটা কি ফিল হ্যাঁ, হবে? এই হলো অত লিকুইড না। সো জাস্ট টু একটু এখানে আমার আগেন জিনিসগুলো একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে হয়তো কিন্তু টু বি অ্যাকুরেট আমার কাছে মনে হয় ক্লিয়ার করা দরকার। জি, যখন আমি প্রাইমারি অকশনে বিও দিয়ে একটা ট্রেজারি বন্ড কিনলাম আমি যখন এটা সেল করতে যাবো, তখন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ এর মাধ্যমে সেল করার চেষ্টা করব। রাইট। আচ্ছা। ওই মার্কেটটা এখনো অত লিকুইড না। হ্যাঁ? ওই মার্কেটে আচ্ছা, বিভিন্ন কারণে মানুষ এখনো স্বাচ্ছন্দ্যের সাথে ট্রান্সেকশন করছে না। বাট রাইট, there is a parallel মার্কেট যেটাকে আমরা ওটিসি মার্কেট বলি, যেটা ডিএসসি তে লিস্টিং এর আগে সবসময় চলত। ডিএসসি তে লিস্টিংটা ২২ সালে হয়েছে। তার আগে বন্ড কিনা বেচা হতো না? হচ্ছিল তো। সেটা হুম, হুম, বাংলাদেশ ব্যাংকের থ্রুতে হতো। তো এটা হচ্ছে অলমোস্ট লাইক I will call you up and say, "মাহিয়ান আমার কাছে তো একটা বন্ড আছে তুমি কিনবা কিনা?" তুমি বলবা যে, "ভাই আপনি কত প্রাইসিং চান?" I will negotiate না হলে আমি আরেকজনকে ফোন দিব। নাহলে আরেকজনকে ফোন দিব। This was রাইট। the market যেখানে banks were dealing with treasury bonds and bills regularly. হ্যাঁ? এই মার্কেটটা ইস লিকুইড। এই মার্কেটটা ইস লিকুইড। তো যখন ওকে, কেউ বিপিএল খুলছিল ব্যাংকের কাছে গিয়ে, সে কিন্তু তখন এই মার্কেটের অ্যাক্সেসটা পাচ্ছে। সমস্যাটা হচ্ছে say you opened a BPID with bank XYZ. রাইট, You only রাইট। know XYZ. হুম, XYZ when you want to sell, your natural tendency will be যে XYZ ভাই আমি তো আমার বোনটা বেচবো তুমি আমাকে কত দিবা?
XYZ তো বুঝছি, তুমি তো বন্ড অত বুঝো না বা ইউ ডোন্ট নো এনি আদার পোটেনশিয়াল বায়ার্স। তো সে রাইট, বলবে আমাকে মার্ক টু মার্কেটের থেকে 30 বেসিস পয়েন্ট হায়ার দিতে হবে বা 100 বেসিস পয়েন্ট হায়ার দিতে হবে। হ্যাঁ, Like you are not financially literate, so you wouldn't really understand. You wouldn't even know that you can talk to 10 other banks. Which 10 other banks? Who win those 10 other banks? মানে রাইট, ব্যক্তি ইনভেস্টমেন্টের জন্য এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস। রাইট। এবং এটার সাথেও আরেকটা যেটা আমি চিন্তা করতে পারি যে ডলার অ্যামাউন্ট যে obviously ব্যাংক তো আমি যদি এখানে খুব ছোট অ্যামাউন্ট নিয়ে যাই, they are not going to spend time with me, right? So কারেক্ট, কারেক্ট। এই 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 বিপিআইডি খুলতে কি কোনো মিনিমাম এক্সপেকটেশন আছে যে they don't open up account unless you have না, $20,00,000 আমি এখন পর্যন্ত ওইটা দেখিনি ব্যাংকের কাছে। কারণ কেউ যদি বিপিআইডি খুলে খোলার পরে অকশনে পার্টিসিপেট করে, অকশনে মনে হয় কিছু মিনিমাম নিয়ম থাকতে পারে। হ্যাঁ, রাইট। দ্যাটস নট আ প্রবলেম। হ্যাঁ, ওই বিডিং ওরা করে দিবে এটসেট্রা, এটসেট্রা। আচ্ছা, বাট যেটা সমস্যা হয় যে কিছু, কিছু ব্যাংক এই সার্ভিসটার জন্য ওর তো একটা কস্ট আছে, একটু সময় দিচ্ছে। দে উইল সময় চার্জ দিচ্ছে। ইউ সাম। তো রাইট, ওই চার্জটা হয়তো এক স্মলার অ্যামাউন্ট ক্যান বি ডিসপ্রপোর্শনেটলি হাই ফর ইউ। এটা একটা বিষয়। আর রাইট, ওইটা আবার যখন শেষ তুমি when you are trying to sell that bond or যখন সেল করার চেষ্টা করতেছো, তখনও তো রাইট। এটা সমস্যা। ব্যাংক বলবে যে, "ভাই আমি ৳১০,০০,০০০ ট্রান্সেকশন করে আমার কোন লাভ নাই। ১০,০০,০০,০০০ হইলে আমারে বইলো।" সামথিং লাইক দ্যাট। সো এইজন্য আমার কাছে মনে হয় কি যে বন্ড জিনিসটাকে পপুলারাইজ করতে হলে, হ্যাঁ? এই মিউচুয়াল ফান্ড ইস ওয়ান অফ দ্য বেস্ট রুটস মানে ফর স্পেশালি অল এভারেজ রিটেল ইনভেস্টর্স। ইনফেক্ট ইফ ইউ তাহলে থিংক অফ নর্থ আমেরিকান মার্কেটস এ, হাউ মেনি হ্যাঁ, পিপল ডু ইউ নো যে বেছে, বেছে বন্ড কিনে? ভেরি ফিউ। যারা কিনে কিনে না। কেন কেনে না? মানে আমরা পোর্টফোলিও ম্যানেজার যারা বড় সাইজে ট্রেড করে তারা হয়তোবা একটা পার্টিকুলার ডিউরেশন ম্যাচ করার জন্য ইন্ডিভিজুয়াল বন্ড কিনে। আদারওয়াইজ এভরিবডি বাইস এই যেটা ইটিএফ, বন্ড ইটিএফ যেটা হ্যাঁ, বাংলাদেশে নাই। সো এই ডিসকাশন থেকে আমার কাছে যেটা সবচেয়ে ইজি মনে হচ্ছে যে কোন ফান্ড কোম্পানির কাছ থেকে গিয়ে টাকা দিয়ে দেওয়া। they ম্যানেজ এবং যেহেতু আমি যেকোনো সময় লিকুইড করতে পারবো তাদের কাছ থেকে। দ্যাটস দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। ওকে। সো আপনি অলরেডি আমার আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছেন যে বন্ডের ডিস্ট্রিবিউশন কিভাবে বাই করতে হয়। তাহলে সো যেটা আমি বললাম যে illiquidity প্রবলেমটাও যদি কোন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যায় তাহলে এই প্রবলেমটাও সলভ হচ্ছে। যেহেতু আমি যখন তখনই জিনিসটা এনক্যাশ করে ফেলতে পারবো। তাহলে যে একটাই রিস্ক যে যদি এই স্টেজ থেকে যদি ইন্টারেস্ট রেট আরো বাড়ে that's the only um, scenario where we can lose some money. But if somebody hold it for 20, 30 years, they're still going to get 12% return every year if they hold it for until maturity, right? That's the idea? এটা একটু আমি একটু ইলাবোরেট করতে চাই, হ্যাঁ? এই হ্যাঁ, জায়গাটাতে। জি ভাইয়া। ওটা হচ্ছে যে, যে আমাদের ফান্ডের এখন ডিউরেশন হচ্ছে about 3 এর মতো। somewhere জি। around 3। আমার কম্পিটিটর ফান্ডের হয়তো anywhere between 1 to 2 এরকম রেঞ্জে থাকতে পারে, হ্যাঁ? So with a duration of 1 to 2, if you are holding for about 2.5, 3 years, কথার কথা বা একটু বেশি, হুম। then There is no re there is no interest rate risk, হ্যাঁ? right, সেকেন্ড right, থিং হচ্ছে গিয়ে যে কেউ যদি ব্যক্তি বিনিয়োগকারী হয়, সে ৫ বছরের একটা বন্ড কিনলো, হ্যাঁ? ৫ বছরে হোল্ড করতে কোনো সমস্যা আছে? লাইক ইউ only invest that amount in that 5 year bond যেটা you don't আ need it. লাগবে না। আই থিংক যে Right, বাংলাদেশে অন এন এভারেজ যেই জায়গায় সবথেকে বড় লার্নিং এর অভাব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তা কেউ করে না। কেউ চিন্তা করতেছে না যে আমার বয়স ৪০, আমি তো হয়তো ৭০-৭৫ পর্যন্ত বাঁচবো। আমি ১-২ বছরের ইনভেস্টমেন্ট করতেছি কিসের জন্য? ১-২ বছরে আমি করব হচ্ছে আমার এমার্জেন্সি শর্ট টার্ম ফান্ডিং এর কথাটা। মানে আমার right, রিটায়ারমেন্ট বা লং টার্ম গোল এর জন্য তো ১০, ২০, ৩০ বছরও আমি ইনভেস্ট করতে পারি। এই right. জিনিসটা কিন্তু বাংলাদেশে ফান্ডামেন্টালি মিসিং আছে। আমার মনে আছে আমি ২০১০ সালে ১ম স্টক মার্কেটে আ শুরু করি। তো তখন আমি একবার ব্রোকারেজ হাউস এ গিয়েছিলাম। সো যাওয়ার পরে দেখলাম যে গ্রাম থেকে একজন ভদ্রমহিলা একটা ব্যাগের মধ্যে এতগুলো ক্যাশ নিয়ে এসে she had no idea যে what stock market is. উনাকে আমি দেখলাম যে ব্রোকারেজ হাউসের মালিকের কাছে উনি ওই রুমের মধ্যে ঢুকে বলল যে, "ভাই আমার এই ৳২,০০,০০০ আছে। আপনার যেটা ভালো মনে হয় কয়েকটা শেয়ার কিনে দেন।" সবাই শুনতেছি টাকা দিলেই ডাবল হয়ে যায় কয়েকদিন পরেই। সো আপনি কয়েকটা কিনে দেন আমাকে। সো এই জিনিসটা যে আপনি বললেন, ইটস ভেরি রিয়াল। মানে বাংলাদেশের যেটা সবাই শর্ট টার্ম চিন্তা করে। ওকে।
সো বন্ডের এনাফ ডিসকাশন আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে যদিও এই কোয়েশ্চেনটা হয়তোবা এই স্টেজে করাটা ঠিক হয়নি যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি? সো আ এটা যদি আপনি যারা অডিয়েন্সের মধ্যে যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানে না, সো আপনি যদি খুব সহজ ভাষায় মিউচুয়াল ফান্ডটা একটু বুঝিয়ে বলতেন, আসিফ ভাই। না, এইটা আসলে আমি কিভাবে বলবো? এটা হচ্ছে গিয়ে যে আ মিউচুয়াল ফান্ড হলো একটা বিনিয়োগকারী বা কাস্টমারের জন্য আউটসোর্সিং এর একটা রাস্তা। যে সে নিজে চিন্তা করতো যে আমি কোন শেয়ার কিনবো, কখন কিনবো, কত টাকায় কিনবো, কোন দামে কিনবো। এই ডিসিশন গুলো নিজে নিত। ওরা না নিয়ে একটা প্রফেশনাল এর কাছে যাচ্ছে। যে রাইট। এই ডিসিশনটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ? আর একেকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। কিছু স্টক ফান্ড, কিছু বন্ড ফান্ড, কিছু মিট, কিছু শরিয়া। প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী সে ইনভেস্ট করবে। সো আ যে গ্যারান্টিড রিটার্ন চায় বা সিকিউর চায় সে তো ফিক্সড ইনকাম ফান্ডে যাবে। যে লং টার্ম অ্যাপ্রিসিয়েশন চায়, ক্যাপিটাল গেইন চায় বা কিছু রিস্ক নিতে পারে সে হচ্ছে স্টক মার্কেট ফান্ডে যাবে। এখন দিস ইস এসেনশিয়ালি হোয়াট আ মিউচুয়াল ফান্ড ইস। নাও আপনার স্ট্রাকচারালি, স্ট্রাকচার ব্যাপারটা একটু বলি। স্ট্রাকচারালি আমার কাছে মনে হচ্ছে যে এটা বোঝার সবথেকে ইজি উপায় হচ্ছে একটা ইচ মিউচুয়াল ফান্ড ইস লাইক আ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। সো হুম, একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানির কি থাকে? কিছু শেয়ার হোল্ডার থাকে হুম, যে ওখানে টাকা দিয়েছে। ম্যানেজমেন্ট থাকে যে ম্যানেজ করে। তার হুম, বছরে একটা অডিট হয়। তার রাইট, হচ্ছে একটা বোর্ড থাকে যার দায়িত্ব হলো যে চেক করা ম্যানেজমেন্ট কি শেয়ার হোল্ডারদের পক্ষে কাজ করছে কি করছে না। এগুলোই রাইট, তো থাকে। সো আমাদের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে? বিনিয়োগকারী হচ্ছে শেয়ার হোল্ডার। লাভ যা হবে তার, লসও তার। রাইট, ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে সেইম অ্যাজ দ্য কোম্পানি। সো ম্যানেজমেন্ট এসে বিজনেস ডিসিশন গুলা নিচ্ছে। হ্যাঁ? রাইট, থার্ড হচ্ছে আমি বললাম বোর্ড। তো বোর্ডের জায়গায় সেখানে আমাদের কাছে থাকে ট্রাস্টি। ট্রাস্টি অ্যাক্টস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউনিট হোল্ডার্স। রাইট। প্রতি বছর অডিট হয়। there is a regulator which is an added layer হ্যাঁ? যে রেগুলেটর এসেই হয়। আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট থেকে আমাদের বাংলাদেশের স্ট্রাকচারে এটাকে কাস্টোডিয়ান বলি। মানে ক্লায়েন্টের টাকাটা আসলে অ্যাসেট ম্যানেজারের কাছে থাকে না। ক্লায়েন্টের টাকাটা একটা থার্ড পার্টি ইনস্টিটিউশনের কাছে থাকে যেটা ইউজুয়ালি একটা ট্রাস্টওয়ার্দি ইনস্টিটিউশন। অল দ্য অ্যাসেটস মানে ক্লায়েন্টের টাকা দিয়ে আমি যখন শেয়ার কিনি বা বন্ড কিনি সেটাও তার কাছে থাকে। এটা একটা অ্যাডিশনাল সেফগার্ড। তো হুম, স্ট্রাকচারালি একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আর মিউচুয়াল ফান্ড ইস কনসেপচুয়ালি মোর অর লেস দ্য সেম থিং। হ্যাঁ? আ ওকে। এই আপনাদের এজ অ্যাসেট ম্যানেজমেন্টে আপনারা ৪ টা ফান্ড ম্যানেজ করেন। সো আমি যেহেতু ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি যে আম কারেক্ট মি ইফ আই এম রং যে সবচেয়ে বড় ফান্ড হচ্ছে আপনাদের ফিক্সড ইনকাম ফান্ডটা। মনে হয় এটার ভ্যালু মনে হয় ৳৬৫,০০,০০,০০০ সামথিং? এরকমই কারেক্ট রাফলি অ্যারাউন্ড দ্যাট। ৳৬৫,০০,০০,০০০ র মতো, হ্যাঁ। সো কালেক্টিভলি আপনারা প্রায় এখানে ওভার 100 ৳১০০,০০,০০,০০০ র উপরে ম্যানেজ করেন আপনারা। সো সো মেজরিটি অফ আপনাদের ক্লায়েন্ট কি ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট নাকি রিটেল ক্লায়েন্ট? এইখানে আসলে আ ক্লায়েন্ট যখন আমরা বলি, তখন আসলে ২ ভাবে বলা যায়। এটাকে সংখ্যায় বলা যায়, একটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এ বলা চলে। আমি যদি রাইট, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এ বলি, আমাদের বড় পোরশন হচ্ছে হাই নেটওয়ার্থ আর ইনস্টিটিউশন। এই ২ টো হচ্ছে বড়। হাই নেটওয়ার্থ পারহ্যাপস সবথেকে লার্জেস্ট ক্যাটেগরি। হ্যাঁ? তারপরেই হচ্ছে ইনস্টিটিউশনস। বাংলাদেশে হাই নেটওয়ার্থ এর ডেফিনিশন কিরকম? আসলে কোনো ডেফিনিশন নাই। হ্যাঁ? বাট আমার কাছে মনে হয় যে আমি এনিওয়ান যে আমার এখানে আ ৫০ লাখের উপরে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট করে থাকছে তাকে আমি হাই নেট ওয়ার্থ বলব। কারণ সে যদি এফ একটা মিউচুয়াল ফান্ডে ৳৫০,০০,০০০ করতে পারে তাহলে হয়তো এটলিস্ট ৳৫,০০,০০,০০০ টোটাল অ্যাসেটস আছে। রাইট। তো ওই প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে নিশ্চয়ই এটা মোটামুটি ওয়েলথি বলা চলে। এ এ এনাদের টাকাটা কি আপনারা এই যে আমি আপনাদের ওয়েবসাইটে গেলাম, একটা দেখলাম যে সেপারেটলি ম্যানেজড অ্যাকাউন্ট। আরেকটা দেখলাম যে মিউচুয়াল ফান্ড। সো আর দে বিং সার্ভড আন্ডার দ্যা সেপারেটলি ম্যানেজড অ্যাকাউন্ট? না, নট এট দিস মোমেন্ট। ব্যক্তি বিনিয়োগকারী সে রিটেইল মানে এইচএনআই হোক আর ছোট হোক তাকে শুধু আমি মিউচুয়াল ফান্ডের মধ্যেই আনতে পারি। This is রাইট, due to regulatory reason. হ্যাঁ? Regulation doesn't allow us to manage separately manage individual money. But regulation আচ্ছা, allows us to separately manage institutional money. So আমাদের আচ্ছা, অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল কিছু ক্লায়েন্ট আছে যেগুলোকে আমরা সেপারেটলি ম্যানেজ করি। that they have very specific needs হ্যাঁ? যেটা মিউচুয়াল ফান্ডে নাই। রাইট। ওকে। আ এরপরে আমি যে কোয়েশ্চেনটায় আসবো যে ক্লোজড এন্ড এর কথা আপনি বললেন যে ক্লোজড এন্ড হচ্ছে যে যেটা একবার ইস্যু হওয়ার পরে ওইটা
আর কোনো ক্লায়েন্টের সাথে কোনো ইন্টারেকশন নাই। এটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড হয়। আমাকে একজন আম বড় ভাই এখানে কানাডায় থাকে। উনার আম্মার কিছু ক্লোজড এন্ড ফান্ড আছে যেমন আইসিবি ইউনিট সামথিং। সো উনি আমাকে একটা কোয়েশ্চেন করেছিল যে, "হাউ কাম somebody like a ICB fund is providing 15-20% dividend every year?" যেখানে হচ্ছে স্টক মার্কেট আমার নেগেটিভ বা আমার সঞ্চয়পত্রের রেট ১০-১২% তারা কিভাবে ১৫-২০% হারে মানে ডিভিডেন্ড দিচ্ছে। সো আমি চেষ্টা করে দেখলাম I couldn't figure it out. সো অ্যা অ্যা আসিফ ভাই এক্সপার্ট। সো আমি আপনার কাছে এই কোয়েশ্চেনটা করছি। ঠিক আছে। আচ্ছা, এটা আনসার দিতে হলে আমার একটু মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডের লটা বোঝাতে হবে। আচ্ছা, বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডের লটা হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য স্টাইল অফ দ্য ফান্ড 50 to 70% of your realized profit is given out as dividends. 50-70% ওকে, হ্যাঁ, আচ্ছা। তো একটা ফান্ড আইসিবি ইউনিট ফান্ডটা কিন্তু অনেক পুরানো। এটা 90s এর দিকে হয়তো শুরু হয়েছিল, হ্যাঁ? রাইট, এই রাইট। ফান্ডটা সে ২০ বছর ধরে চলছে বা ২৫ বছর ধরে চলছে। সে প্রতি বছর যদি 50% করে হিস্টোরিক্যালি ডিভিডেন্ড দিয়ে থাকে, সে তো আরো 50% রিটেইন করেছে। রাইট। আচ্ছা। হোয়াট ডাজ দ্যাট মিন? আজকে যদি তার কোনো NAV গ্রোথ নাও হয়, মানে অ্যাডিশনাল আর্নিংস নাও হয়, তার তো হিস্টোরিক্যাল রিটেইনড আর্নিংস আছে। রাইট। অ্যান্ড ও চাইলে ওখান থেকে ডিভিডেন্ড দিয়ে দিতে পারে। হ্যাঁ? এখন থিংক অফ আচ্ছা। ইউ অ্যাজ অ্যান ইনভেস্টর। অ্যাজ অ্যান ইনভেস্টর ফর ইউ what matters? Is it the dividend number that matters or the NAV growth that matters? কারণ অবভিয়াসলি আমি যে টাকাটা রাখতেছি সেটার গ্রোথ ম্যাটার্স। এক্সাক্টলি when আমি যখন ডিভিডেন্ডটা দেই, ওই অ্যামাউন্ট দিয়ে তো NAV কমে যায়, NAV অ্যাডজাস্টেড হয়ে যায়। নেট রাইট, অ্যাসেট ভ্যালু ফল করে। সো আমি যদি হিস্টোরিক্যাল রিটেন আর্নিংস থেকে ডিভিডেন্ড দিয়ে দেই, হ্যাঁ? এটা আসলে আমার কোনো লাভ না। এখন this brings me to this other issue of Bangladeshi investors. They think dividend is their profit, হ্যাঁ? Not the NAV রাইট, growth. সো আমি একটা এক্সাম্পল দেই। সো ইউ ইনভেস্টেড ইন মাই ফান্ড যেটা ধরো সে পার ইউনিট ভ্যালু এখন ৳১১। ১ বছর রাইট। পর সেটার পার ইউনিট ভ্যালু হয়ে গেল ৳১৫। হ্যাঁ? হুম। অ্যান্ড আমি কোনো ডিভিডেন্ড দিলাম না। ঠিক আছে? এখন a lot of my clients will think যে তার রিটার্ন 0 বাট ইউ টেল মি তার রিটার্ন কি আসলে 0? তার রিটার্ন 36%। এক্সাক্টলি দ্যাটস ৳4 অন 11, তাই না? রাইট, রাইট। এগুলো হচ্ছে গিয়ে যে মানে ফান্ডামেন্টালি ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে কম। আমি বুঝলাম না। আমি ৳১,০০,০০০ ইনভেস্ট করলাম। আমার এটা ৳১১ ইউনিট ছিল প্রাইস। ইট গ্রোস টু ৳১৪। আমার তো অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ব্যালেন্স তো বেড়ে যাওয়ার কথা। রাইট? হ্যাঁ, কিন্তু সেই বিনিয়োগকারী ওটা দেখছে না যে সে তার ইনভেস্টমেন্টটাকে মার্ক টু মার্কেট করছে না। দিস ইজ দ্য ইস্যু। সে শুধু দেখছে যে আচ্ছা। আমার কত টাকার ডিভিডেন্ড ঢুকছে। তো ডিভিডেন্ড আমাকে আমাকে যতটুকু বলা হয়েছে যে ডিভিডেন্ড অনেক সময় বাংলাদেশে যেটা করে যে রিফান্ড অফ ক্যাপিটাল যেটা, মানে নিজের টাকাই নিজেকে ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করে। যেটা আপনি বললেন ওই যে রিটেইনড আর্নিং মানে ফান্ডের রিটেইনড আর্নিং থেকেই ডিক্লেয়ার করতেছে ডিভিডেন্ড হিসাবে। সো ওইটা তো ন্যাবে যাওয়ার কথা। হ্যাঁ, মানে বেসিক্যালি NAV এ কোনো গ্রোথ নাই। মানে হাইপোথেটিক্যালি NAV এ কোনো গ্রোথ নাই। তাই না? রাইট। ইনফেক্ট যদি আমার ফান্ডের রিটার্ন হয় মানে ন্যাভের রিটার্ন হয় 10% whereas আমি ডিভিডেন্ড দিচ্ছি 20% হ্যাঁ, তাহলে তো আমার উল্টা আরো ন্যাভ কমে যাওয়ার কথা। হ্যাঁ, NAV বাই কমবে। 10%। নেট বেসিস এ কমে যাবে। হ্যাঁ। তাহলে তো আমি এখানে ডিভিডেন্ড পাচ্ছি কিন্তু আমার ক্যাপিটাল গেইন এ এখানে লস খাচ্ছি। Isn't that the ইয়েস, case? 100%. So coming back to that logic, right? I mentioned something earlier. I told you যে বাংলাদেশের ২০১০ সাল থেকে ২০২৪ সালে ফ্ল্যাট আপনি অলমোস্ট যেটা বললেন। ফ্ল্যাট, হ্যাঁ? লেট মি রাইট, টক অ্যাবাউট এজ মিউচুয়াল ফান্ডস, হ্যাঁ? আমাদের যে ৩ টা ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে এর মধ্যে ২ টা, একটা ২০১৮ তে শুরু, একটা ১৯ এ শুরু। এই ফান্ডগুলোর এভারেজ রিটার্ন পার ইয়ার ইস অ্যাবাউট 7%। রাইট, এই সময়ে স্টক মার্কেটের এভারেজ রিটার্ন পার ইয়ার হচ্ছে 0 বা 1% এর মতো। সো আমার রাইট, অ্যালফা হচ্ছে 6%। I have a 6% alpha. আচ্ছা। রাইট, I am pretty sure ICB ফান্ডের পারফরম্যান্স is far inferior to mine রাইট, in NAV performance. I'm pretty sure. রাইট। সো ওই ক্ষেত্রে ওই যে ডিভিডেন্ড যেটা সে দিচ্ছে, ও আসলে NAV ইরোড করতেছে বেসিক্যালি, আর কিছু না। তার মানে এটা তো জাস্ট শুধু একটা ফ্যাব্রিকেশন। এটা একটা মানে ফ্যাব্রিকেশন। মানে again going back to that logic, like কোর লজিকটা হচ্ছে যে ও কি আসলে 20% রিটার্ন জেনারেট করছে?
ইনভেস্টরের এক্সাক্টলি প্রশ্নটা আমি এটা ছিল। আমি আমি বলছি করছে না, ও তো করছে না। হ্যাঁ, এটাই আমার কাছে কোনো মেক সেন্স করে না। কারণ 30-40% ডিভিডেন্ড কিভাবে দিবে? যেখানে আমার মার্কেটই হচ্ছে ফ্ল্যাট এবং আমার এখানে ফিক্সড ইনকামেও আমি 10%। সো হাউ ক্যান দিস পিপল ক্যান প্রোভাইড 30-40%? আচ্ছা, ওকে I গট মাই অ্যান্সার। আচ্ছা, আরেকটা আপনি কয়েকদিন আগে মানে গত বছর হয়তোবা আমি এটা পোস্টে দেখেছিলাম আপনার। সেটা হচ্ছে যে আপনি রেন্টাল ইল্ড নিয়ে অনেক লেখালেখি এবং অনেক রিসার্চ করেছেন। সো educate me on that যে আমি আমার মাথায় মাঝে মধ্যে ঢোকে না যে কেন একজন মানুষ ৳২,০০,০০,০০০ দিয়ে ফ্ল্যাট কিনবে এবং সেটা ৳৫০,০০০ য় ভাড়া দিবে? আচ্ছা, আমরা একটা কাজ করি। এটা জি, কেনটাতে পরে যাই, আগে ম্যাথমেটিক্সটা যাই। ওকে, হ্যাঁ? সিউর। আচ্ছা, সো ম্যাথমেটিক্সটা হচ্ছে এরকম যে বিকজ ইউ আর ইন দ্য ক্যানাডিয়ান মার্কেট, ইউ আন্ডারস্ট্যান্ড রিয়াল এস্টেট ওয়েল। ক্যানাডিয়ান এক্সাম্পলটা থেকে আসি। কানাডা এইসব দেশে বলে যে আমি যদি একটা ঘর মর্টগেজ দিয়ে কিনি, লোন দিয়ে কিনি, আমার কস্ট হচ্ছে দ্য ইন্টারেস্ট পোরশন, রাইট, ইন্টারেস্ট পোরশন অফ দ্য মর্টগেজ। তার প্রিন্সিপাল পোরশনটা তো আমার ইকুইটি বিল্ড আপ হচ্ছে, সেটা আমি ছড়ায় ফেললাম। প্লাস আমার কস্ট হচ্ছে ট্যাক্সেস, অ্যানুয়াল ট্যাক্সেস। আমার কস্ট হচ্ছে ব্রোকারেজ ফি, বাই অ্যান্ড সেলিং এর সাইড থেকে। আমার কিনার সময় হবে না, বাট সেলিং এর সময় আমার একটা কস্ট থাকবে। These are the 3 costs for me. আরো আরেকটা, কিছু আছে যেমন প্রপার্টি ট্যাক্স, তারপরে ইউটিলিটি কস্ট ওগুলা হ্যাঁ, অনগোইং যে এক্সপেন্স and then আছে there's হ্যাঁ, depreciation cost, রাইট, maintenance cost, আর there's a final component, সেটা হচ্ছে যে আমি যে ডাউন পেমেন্টটা ইনিশিয়ালি দিলাম, ওইটার থেকে আমি রিয়েল এস্টেটের যে রিটার্নটা পাচ্ছি ভার্সেস আমার অপরচুনিটি কস্ট অফ দ্যাট মানি। সো ইফ আই কুড রাইট, গেট 10% ইন S&P এন্ড আমার এক্সপেকটেশন হচ্ছে প্রপার্টিতে 8% করে গ্রোথ হবে, or 2% অপরচুনিটি কস্ট। These are the হুম, opportunity cost components, হ্যাঁ? রাইট, এখন এগুলা সব যখন এড করে আমার আ আ আমরা এড করে দেখি যে আসলে আমার টোটাল কস্টটা কি হচ্ছে। We can রাইট, compare that if I go for renting, আমি রেন্ট করতে গেলে আমার কস্টটা কি? And রাইট, there have been many times in history যেখানে it's better to sort of buy the house rather than rent the house. There রাইট, have been periods in history in North American market. আবার এখন ক্ষেত্রে এখনকার মর্টগেজ রেট দিয়ে হয়তো বা এখনকার প্রপার্টি প্রাইস এন্ড মর্টগেজ রেটের কম্বিনেশনে হয়তো রেন্টিং ইজ দ্য ইনফিরিয়র প্রোডাক্ট। আই ফরগট ওয়ান লাস্ট পার্ট, এটা হচ্ছে গিয়ে অনেক সময় মর্টগেজের আগেন্সে কিছু ট্যাক্স ক্রেডিট বা ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। রেন্টাল প্রপার্টিতে হ্যাঁ, হ্যাঁ, প্রিন্সিপাল প্রপার্টিতে পাওয়া যায় না। হ্যাঁ, তো ওইখানে ওইটা একটা ঠিক থাকে কথা। যে সো these are the mathematics. এখন লেটস গো ব্যাক টু দ্য বাংলাদেশ ইকুয়েশন, হ্যাঁ? রাইট, আমার এখন এভারেজ হোম লোন নিতে গেলে, একটা বাসা কিনতে গেলে যে লোনের ইন্টারেস্ট রেট হবে এখন প্রায় 13%, 13 to রাইট, 14%. এটার against এ আমার rental yield, as I mentioned, is about 2.5%. And then out of the rental yield, depreciation, maintenance 1% তো চলে যাবেই। Annual property tax তেমন নাই। So that's 1.5%. তার মানে from an economic perspective, the only way this equation makes sense is if I expect property prices to rise by more than 10%, like 13-14% per year যদি বাড়তে থাকে। রাইট, Problem is যে prices go up when prices goes up when your valuations are cheap. But we have already established valuations are not cheap because that is what the rental yield number suggests, right? জি, So you জি, have embedded very high expectations into that rental yield number, but it's unlikely for that to come. এই কারণে the bottom line হলো গিয়ে যে it is not a good investment at all. It is not a good investment. হ্যাঁ? Now the question then becomes why are people buying? And the market is এই প্রাইসটা আমি তুমি সেট করি না, তো সেট মার্কেট সেট করে করে। রাইট, So রাইট, I have come to a number of the conclusions and why it's happening. Number one, this is a consumer good in Bangladesh. And it's a consumer in other parts of the world as well, but not to the extent we have it in Bangladesh. It's like buy a fancy car or buy a fancy television. Yeah. It's a রাইট, prestige, it's a social status, like a beer market at a line. So this is point number one. রাইট, Point number two হচ্ছে যে in markets যেখানে financial markets আসলে not well regulated, well governed, হ্যাঁ? সেক্ষেত্রে people will naturally buy অপশন property. নাই, হ্যাঁ, রাইট, সে অপশন নাই। ভাবতেছে যে দিস ইজ মাই সেফটি, এখানে আমি কিছু না হলে আমার প্রিন্সিপাল লস হবে না। But you can understand someone who doesn't know, who goes to the wrong fund manager, তার কিন্তু একুরেটলি প্রিন্সিপাল লস হতে পারে। রাইট, প্রিন্সিপাল গায়েব হয়ে যেতে পারে। So that's point রাইট, number two. So that রাইট, volatility component or the risk of downside loss কিছুটা হলেও এখানে lower in the property market.
There's a major third component হচ্ছে কি যে in any apartment 60 to 65% of the cost is basically the underlying land. So and basically this is something I learned recently and understood that যেকোনো বাসায় when you are buying an apartment, you are buying a appreciating ল্যান্ড। asset, which is the land, and you are buying a depreciating asset, which is the physical construction, the material, and the labor, right? রাইট। So these are the two components you're buying. So land market Bangladesh is extensively used for tax avoidance. So যারা কালো টাকার ওনার, যারা ব্যবসা করছে, wealthy মানুষে তাদের ওই মানে কয়েক কোটি টাকার কালো টাকা তো কোথাও না কোথাও থাকতে হবে। তো সে ব্যাংকে রাখতে পারতেছে না। So the হুম। natural position হচ্ছে store of value হিসেবে সে land এ পার্ক করে and they can also save about say 30%. বাংলাদেশের highest tax bracket হয়তো close to 40%. মানে wealthiest category. Yeah. They can হুম। save almost 40% on that parking in the land. So ও land এ invest টাকাটা রাখতেছে not to earn a return, but to minimize his taxes and storing his wealth. আচ্ছা। সো এই যে গত টার্ম পর্যন্ত যেটা ছিল যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে কালো টাকা সাদা করার যে একটা অপশন ছিল, যেটা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকার যেটা বাদ দেওয়ার কথা বলছে। সো ডু ইউ থিংক যে এটা যদি ইমপ্লিমেন্ট হয় এবং ভবিষ্যতে যদি এই আ জানি না করাপশন কোন লেভেলে গিয়ে পৌঁছাবে। ডু ইউ থিংক যে এটা একটা প্রেশার ক্রিয়েট করবে যে এই হাউজিং মার্কেটের উপরে? আমি আমি এই হ্যাঁ, এইখানে হ্যাঁ, খুব ফ্যাসিনেটিং একটা পার্ট আছে, হ্যাঁ? এবং এটা আমি দেখলাম যে আমি তো হাউজিং মার্কেট নিয়ে কিছু কনসাল্টিং কাজও করছি, রিসেন্টলি করেছি। বড় ডিএফআই দের সাথে করেছি। আ আই আই রিয়ালাইজড দ্যাট মানুষের মধ্যে একটা খুব কমন ফান্ডামেন্টাল মিস্টেক আছে বা একটা মিসকনসেপশন আছে। I want to clarify that first and then I will come out to the implications. ওকে। এটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন সময় হিস্টোরিক্যালি কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছিল প্রপার্টিতে এবং কিছু সময় স্টক মার্কেটে বিনিয়োগ করে এককালীন ট্যাক্স রাইট। দিয়ে কনসেশনারি রেট বা কিছু সময় হাই রেট। হ্যাঁ, এই সুযোগ কিন্তু এখন নাই এবং এই সুযোগ সবসময় ছিল না। বাট এই সুযোগ যখন থাক হিস্টোরিক্যালি অপশন গুলো বিভিন্ন সময় দেওয়া হয়েছিল, খুব কম লোক সেই অপশনটা নিয়েছিল। হুম। দেন দ্যাট টেকস আস টু দ্য সেকেন্ড পয়েন্ট যে এই সুযোগটা না থাকলেই মানুষ কি স্টিল ব্লাক মানি হোয়াইটেন করতে পারে প্রপার্টিতে? And the answer is yes. And the- absolutely yes. And that's what we have been doing for multi-decade. And the way it works হচ্ছে বাংলাদেশে প্রপার্টি কেনার সময় সরকারকে একটা ভ্যালু জানাতে হয়। এটাকে বলা হয় রেজিস্ট্রেশন ভ্যালু। এটা এটা করা হয় হচ্ছে মৌজা ভ্যালু বলা হয়। সরকার বলে যে এই এরিয়ার মৌজা ভ্যালু হচ্ছে এত। হ্যাঁ? এত টাকা। And the Moja value widely differs from the market value. So in low income properties, the difference can be 3 times. The market value is 3 times that of the Moja value. And in high income areas like Ulsan, it can be as much as 10 times. So you buy আচ্ছা। a property worth say 10 কোটি টাকা, but you report that you buy it for কোটি টাকা. Tax রাইট। file I'm reporting I'm buying it for 1 কোটি টাকা. 9 কোটি টাকা আমি সেলারকে ক্যাশে দিয়ে দিলাম। Now, আচ্ছা। essentially in my tax file, I will show I have a property worth 1 crore, হুম, হুম। right? That's the white portion of the money, but I paid 10 crore for it. And the asset is worth 10 crore, by the way. রাইট। Yeah. So this is the way মানুষ black money whitening করতেছে in land. তাহলে এটা তো একটা ওপেন সিক্রেট। Absolutely এটা open. তো অ্যাবসোলিউটলি ওপেন সিক্রেট। সো ওয়াই দ্য গভর্নমেন্ট ইস নট টেকিং এনি অ্যাকশন? যে আমি আমি এস্ট আমি আমি যেটা নরমাল একজন হিউম্যান বিইং, যেটা আমার মাথায় প্রশ্ন আসে যে obviously when this kind of transfer happens, যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, মৌজা ভ্যালুর উপরেই তো আসলে নিশ্চয়ই সরকার কোনো রাজস্ব পায়। নিশ্চয়ই তারা কোনো ট্রান্সেকশন পাচ্ছে। সো এখানে কি সরকারের লস্ট রেভিনিউ হচ্ছে না? যে 10 টাইমস Massive, লস। massive হুম, lost revenue হচ্ছে এখানে। আর শুধু তা না মানে you have actually correctly identified but the other interesting part হচ্ছে যে বাংলাদেশে এই জিনিসটা রেজিস্ট্রেশন কস্ট এর উপর চার্জ করা হয়, হ্যাঁ? রেজিস্ট্রেশন কস্ট এর উপর যখন চার্জ করা হয়, even on the like the subsidized pricing মানে মোজাগুলোটাকে আমি সাবসিডাইজ বলছি। It's a হুম। one time charge. But you would know that in North American markets registration costs are not high. একটা বাসা কিনলে রেজিস্টার করতে বেশি টাকা লাগে। US বেশি টাকা রাইট। লাগে না। What they charge you is for the annual. It's an annual tax টা কিন্তু মোটামুটি up ভ্যালু। to 10% of the property value যেতে পারে। হ্যাঁ। So
if we just simply change this process, the registration is free অথবা bare minimum, but the হুম, annual taxes would be about 1% of the property market value, রাইট। hypothetically. Yeah? This will increase the tax to GDP of Bangladesh like a significant amount. এখন কিন্তু তাহলে question, এখানে তো ভাইয়া কাউন্টার আর্গুমেন্ট আমি করি। তাহলে এখানে আ কাউন্টার আর্গুমেন্ট করি যে যখন এখানকার মানুষজন ট্যাক্স দিচ্ছে, they are getting a lot of benefits back from the government. যে তারা একটা সেফ নেবারহুড পাচ্ছে, তারা একটা চিলড্রেন্স পার্ক পাচ্ছে ফ্রি। তারা যেই প্রপার্টি ট্যাক্সটা দিচ্ছে তার পার্ট অফ দ্যাট গোস টু দেয়ার লোকাল স্কুল। সো আমি যদি বাংলাদেশী একজন হোম ওনার হই, তাহলে কিন্তু আমি যদি এরকম আপনি যে hypothetical কেসের কথা বললেন যে, we pay property tax, high property tax. তাহলে I can come back and say, "I'm not getting anything from the government. Why am I gonna pay high property tax like this?" How would you counter argue that? এটার আনসার দিতে হলে you have to understand the logics behind tax policy in general. হ্যাঁ? ট্যাক্স Right. পলিসি যখন আমরা ডিজাইন করবো, আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে there has to be no discrimination rule. I'll give an example. যে আমি স্টক মার্কেটে ডিরেক্ট ইনভেস্ট করার সময় একরকম ট্যাক্স স্ট্রাকচার দিলাম। আবার Right. মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আরেক রকম দিলাম। দিস ইজ আ ডিসক্রিমিনেটরি স্ট্রাকচার। অথবা আমি বললাম যে জিরো কুপন বন্ডের ট্যাক্স নাই, কুপন বেয়ারিং বন্ডের ট্যাক্স আছে। হুম, That's also a discriminatory structure. These are two রাইট, financial products entirely identical. They can't have two different structures. এখন রাইট। রিয়ালিটি হচ্ছে ভাই আমি পছন্দ করি বা না করি, বাংলাদেশ সরকারের ট্যাক্স লাগবে। এটা হচ্ছে ফ্যাক্ট। দেশ চালাতে হবে। হুম, বাংলাদেশের এডুকেশন খাতে বিনিয়োগ বাড়াতে হবে, বাংলাদেশের হেলথ কেয়ার খাতে বাড়াতে হবে, টেকনোলজি খাতে বাড়াতে হবে, প্রচুর জায়গায় বাড়াতে হবে। এটা ফ্যাক্ট। আমাদের ট্যাক্স টু ঠিক। জিডিপি ইস ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য লোয়েস্ট। মানে পুরা ওয়ার্ল্ড এর হয়তো বটম কিছু একজনের মধ্যে। এখন আমাকে সরকার সুযোগ সুবিধা দিচ্ছে না বা করছে না এই বলে আমি ট্যাক্স দিব না। ইফ দ্যাট ইস দ্য লাইন উই আর গোইং, তাহলে তো স্যালারিড লোকদেরও ট্যাক্স দেওয়া উচিত না। যারা কিনা বন্ড কিনছে তারও দেওয়া উচিত না, স্টক কিনছে তাও দেওয়া উচিত না। সো রাইট। আমার পয়েন্টটা হচ্ছে যে ওই লজিকে মানে ইউ কান্ট হ্যাভ ডিফারেন্ট 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 প্র্যাকটিসেস ফর ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেস। দ্যাটস মাই লজিক। রাইট। না, আমি জাস্ট শুধু অ্যাজ এ নরমাল হিউম্যান এর যেটা সাইকোলজি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। I understand why people government needs taxes. বাট ইউ নো যখন যেমন আমরা এখানে কমপ্লেইন করি যে কানাডার এখানে অনেকেই কমপ্লেইন করি আমরা যে they're paying আ ভেরি হাই ট্যাক্সেস। সো what am I getting? যখন দেখি যে গভর্নমেন্ট এখানকার নর্থ আমেরিকান গভর্নমেন্ট যখন unnecessary খরচ করে সো we starts to question their spending. এবং বাংলাদেশেও তো এই জিনিসটা আরো বেশি যে যখন দেখা যায় যে আ পিয়ন যখন ৳৪০০,০০,০০,০০০ নিয়ে হাওয়া হয়ে যায়। সো দ্যাট those kind of narrative বা স্টোরি will agitate people. যে তখন obviously তারা কথাটা তো বলবে ট্রু। এনিমো এখন রিয়ালিটি হচ্ছে গিভেন আ চান্স এভরিবডি উইল ইভেড ট্যাক্সেস। এটা তো ফ্যাক্ট। রাইট, এখন সরকারের তো ওটাও চিন্তা করতে হবে যে হাউ ডু আই গেট ট্যাক্সেস, তাই না? রাইট। অ্যান্ড অলসো এনশিওর দ্যাট এই যে ওয়েল ট্যাক্সটা যখন আমরা ইম্পোজ করছি অল্প কিছু লোকের ঘাড়ে না যাওয়াটা। এখন যেটা হুম, হচ্ছে বাংলাদেশের সবথেকে প্রোডাক্টিভ যে গ্রুপটা হচ্ছে সে প্রাইভেট সেক্টরের যে স্যালারিড গ্রুপটা, তার উপরেই সব ট্যাক্সের বার্ডেন আমি ছিল চাপাই দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি তার আমি জাস্ট শুনলাম যে ইনকামটা অ্যাস এ 5 সোর্স। 5% people pay taxes বাংলাদেশে। যেটা হলো Now বেশিরভাগ I think it's much lower. মাচ লোয়ার? ওকে। সো বেসিক্যালি যারা হচ্ছে সার্ভিস সেক্টরে কাজ করে যাদের সেলারিটা ট্র্যাক করা ইজি, যাদেরটা অন পেপার গভর্নমেন্ট ট্র্যাক করতে পারে, these are the people get taxed, রাইট? হ্যাঁ, হ্যাঁ। And literally everybody else is not paying taxes. So সরকারের তো তাহলে সবার থেকে নিতে হবে। তাই না? এটাতে একটা রাইট, গ্রুপের উপর টার্গেট করা ঠিক না। ওকে। সো আই গট ইউর পয়েন্ট। আচ্ছা। আ নেক্সট বাট একটু কোয়েশ্চেন একটা জিনিস যেটা ভাইয়ান, একটা পার্ট জি আমার ভাই। মিসিং হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে যে এই মুহূর্তে ২ টা খুব ক্রিটিক্যাল ফ্যাক্টরস ইস ইমপ্যাক্টিং ল্যান্ড মার্কেট অ্যান্ড অ্যাপার্টমেন্ট মার্কেট, হ্যাঁ? আচ্ছা, অ্যান্ড বোথ আর নেগেটিভ ফর দিস অ্যাসেট ক্লাস অ্যান্ড আই ওয়ান্ট টু টাচ আপন দ্যাট। ওকে, নাম্বার 1 হচ্ছে গিয়ে যে সাপ্লাই অফ ল্যান্ড। So what I রাইট, mean by supply of land, I mean যে you would know যে ব্যাংকিং খাতের অবস্থা এখন খুবই দুর্বল, খুবই নাজুক। ওদের রাইট, ব্যালেন্স শিটস আর এক্সট্রিমলি উইক and huge amount of NPLs হয়ে বিল্ড আপ হয়ে আছে ওভার দ্য লাস্ট মাল্টি ডেকেডস। এখন এই অবস্থায় ব্যাংকদের আসলে কিছু করার নেই। তার ক্লায়েন্টের অ্যাসেট মানে নিলামে উঠানো ছাড়া ফোরক্লোজ করা ছাড়া কোনো অপশন নাই এবং এটা শুরু হয়ে গেছে। It রাইট, means a huge amount of land collateral will hit the market. It is hitting the market, right? So আচ্ছা, this is the supply component. And now comes the demand component. I already mentioned যে যেই প্রাইসিং এ চলে গেছিল অ্যাপার্টমেন্টটা, হ্যাঁ? একটা সাধারণ চাকরিজীবী আসলে তার পক্ষে এটা কিনা ইকোনমিক্যাল আর টাকাও ছিল না। ওই টাকা তার নাই।
বাংলাদেশে তার এক্সাক্টলি। অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে গেছিল। তো ওটা কিনছিল হচ্ছে যাদের কাছে কোন রকমের কালো টাকার সোর্স আছে, হ্যাঁ? এখন যখন ইকোনমিতে স্থবিরতা আছে এবং অ্যান্টি করাপশন একটা স্টান্স আছে, সেখানে তো মানে আগের মতো খুললাম-খুল্লামই ঘুষ-টুস খেতে পারব না। এটা হচ্ছে ফ্যাক্ট। রাইট, রাইট। So on the demand side as well, demand is weakening. So I'm মোটামুটি anecdotally জানি যে অনেক জায়গাতেই prices are coming down. Apartment sales have come down, and the land prices have been coming down. And I think this is gonna continue. আচ্ছা। তার মানে যেটা কমন সেন্স এ বলে যে ডিমান্ড কমে আসতেছে এখন আর মানুষ আমার Facebook এর ফিডেও আমি অনেক আ এ মানে নিউজ দেখতে পাচ্ছি যেগুলাতে বলছে যে মানে সেল নিউজ যেখানে দেখা যাচ্ছে যে ধানমন্ডিতে বিল্ডিং বিক্রি হবে ৳৭০,০০,০০,০০০ বনানীতে ৮০,০০,০০,০০০। সো আমি আমি চিন্তা করি যে আচ্ছা কাদের এত সাদা টাকা আছে যে ৳৮০,০০,০০,০০০ ৳৯০,০০,০০,০০০ দিয়ে will buy a place? আম এনিওয়ে আ নেক্সট কোয়েশ্চেন ভাইয়া যেটা হচ্ছে যে কয়েক বছর আগে ২-৩ বছর আগে বাংলাদেশে যখন কোভিড টাইমে খুব বাংলাদেশে কয়েকটা আ স্টার্টআপ ফান্ড, স্টার্টআপ কোম্পানি ওয়াস গেটিং আ লট অফ ট্রাকশন। পাঠাও বা অনেকগুলো কোম্পানি আপনারা নিজেরাও অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করেছেন। সো আমরা জানি যে লাস্ট ২ বছর ধরে যখন ইন্টারেস্ট রেট বাড়া শুরু করল এবং লিকুইডিটি কমে আসলো ফান্ড ম্যানেজারদের মধ্যে, এই মার্কেটটা খুব বড় একটা ক্যাশ ক্রাঞ্চ এর মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা বিষয় নিয়ে আপনি একটু বলবেন। প্লাস আমার সেকেন্ড 2 পার্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমি যখন ইন্ডিয়ান মার্কেট দেখি, ইন্ডিয়ান মার্কেট আমাদের থেকে আ যারা এখানে নর্থ আমেরিকায় আমরা থাকি তারাও দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান হ্যাভ গন লাইক ওরা অন্য লেভেলে চলে গেছে আমাদের থেকে। যদিও আমরা সাবকন্টিনেন্ট থেকেই আসছি একই সাবকন্টিনেন্টে। এবং ওদের যে স্টার্টআপ কমিউনিটি ইন্ডিয়াতে even if I discount them by like 15 ওদের পপুলেশন দিয়ে যদি আমি পার ক্যাপিটা চিন্তা করি, still they are at least few times higher than us. এই বিষয় নিয়ে আপনার কমেন্ট বা আপনার এনালাইসিস শুনতে চাই ভাইয়া। আচ্ছা, ১ম এ বাংলাদেশের পার্টটা বলি। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য ২০২২ থেকে ২৪ পিরিয়ডটা, হ্যাঁ? এটা আসলে মাল্টিপল শক আসলে একসাথে আসছে। একটা শক তো গ্লোবাল ইন্টারেস্ট রেট বাড়ার কারণে একটা শক ছিল। এটা তো রাইট, across the board. And then we had a legacy problem. We had a hugely overvalued currency যেটা আসলে ১০ বছরের একটা প্রবলেম এখন এসে হিট করছে। হুম, হুম, Combined with that interest rate hike. রাইট, In addition ওটা হচ্ছে যে স্টার্টআপ অ্যাসেট ক্লাস তো গ্লোবাল ফান্ডিং এ কমে আসছিল। হ্যাঁ? রাইট, অ্যান্ড ইউ হ্যাভ রাইট, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বাংলাদেশ যেই সাইজে আছে বা যেই লেভেলে আছে, ইট ওয়াজ নেভার আ কোর অ্যালোকেশন কান্ট্রি অফ এনি ইসি ফান্ড। এটা নন কারেক্ট, কোর ছিল। রাইট, সবকিছু মিলায় এখানে ফান্ডিংটা ড্রাস্টিক্যালি ড্রপ করছে। হুম, হ্যাঁ? ইটস আ কম্বিনেশন অফ রিয়েলি ব্যাড ইকোনমিক কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন, গ্লোবাল কন্ডিশন। It was like the perfect storm that could happen. And as you understand, startup কোম্পানিরা হচ্ছে গিয়ে যে they need a lot of capital. তারা তো they need to grow significantly to certain scale. ওই স্কেলে না যাওয়া পর্যন্ত তার ইউনিট ইকোনমিক্স কিন্তু আসলে পজিটিভ হয় না। So রাইট, the lack of capital is like a killer blow. এটা হচ্ছে fact. So so that explains the impact on the community. Funding has dried down, and with that, valuations have also adjusted downward significantly. And so অন্য যেকোনো দেশে যেরকম ইমপ্যাক্ট হইছে আমার এখানে ইমপ্যাক্টটা অনেক বেশি হইছে। So I'll just I'll just stick to that point about the Bangladesh ecosystem unless you have a question. Now let's talk about India. India is actually again an extreme global outlier. It's an extreme global outlier because it's one country with a massive population, massive হুম, addressable market. রাইট, They have developed in certain ways significantly. And if you look at the other countries like India of that economic size, say China, either বড় economic দিক থেকে population কাছাকাছি ধরনের, হ্যাঁ? রাইট, China basically has language issues. They have a sort of a governance issues. যার ফলে foreign investors are not very comfortable investing there. And then they're in a geopolitical war with US. ইন্ডিয়ার সাথে জি, তো ওই সমস্যাটা নাই। তো হুম, essentially ইন্ডিয়া যেটা হয়ে গেছে যে ইন্ডিয়া has become a like যে মানে
ইট হ্যাজ বিকাম আ মার্কেট যেখানে সবার থাকতেই হবে। মানে আমি ফান্ড ম্যানেজার হলে আমার ওখানে থাকতেই হবে। ওখানে যদি ইন্ডিয়ান না থাকি তাহলে আমি ফান্ড ম্যানেজার না। And হুম, this is clear from the public markets as well. Like Indian stock market and the valuation multiples, hey, they are not cheap. India the bhalo bhalo company 50, 60 price earnings they trade her. And they think that that's normal. Look at any consumer goods companies in India, huh? They trade at exorbitantly high valuation. And they are like, রাইট। I have actually Indian একটা ফান্ড ম্যানেজার জিজ্ঞেস করছে যে ভাই তুমি এই ভ্যালুয়েশন থেকে ডিসিএফ এ কিভাবে জাস্টিফাই করো? আমরা যখন ভ্যালুয়েশন করি একটা ডিসিএফ হলে আমার ডিসিএফ ছেড়ে ডিসিএফ করলে আমি এখানে কোনোদিন ইনভেস্ট করতে পারবো না। As simple as মোমেন্টাম that. সবাই লাগবে। ও বলছে যে ইন্ডিয়ান গ্রোথ পেতে হলে if I want to if I want to play this game I have to be invested and I have to be invested in this market. ওদের প্রাইভেট মার্কেটেও যে ঘটনাটা ঘটছে it's the same thing. That it's such a large addressable market. It has theoretically huge potential. So a lot of fun are there and if you want to play the game you have to pay up. So it's as simple as that. And then এবং obviously yeah. এবং এই ইন্ডিয়ান মার্কেটে যেটা আপনি বললেন যে মিউচুয়াল ফান্ডের গ্রোথ, আপনি মনে হয় একটা স্ট্যাট শেয়ার করেছিলেন যে the size of the mutual fund industry is Indian market is much bigger on a per capita basis যেটা আমাদের তুলনায়। এবং মানে অনেক, জাস্ট টু অনেক গিভ ইউ তখনকার সময় ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ছিল $500 billion মানে $500 বিলিয়ন। বাংলাদেশের রাইট, মার্কেটের সাইজ হচ্ছে $1 বিলিয়ন। তো ইন্ডিয়ান মার্কেট ইজ 500 times larger. Now, হুম, adjusted for population, they should be 8 times larger because per capita হুম, income same. So 8 times রাইট। larger এর জায়গায় শুধু 5 গুণ হয়। So as simple as that. That explains everything. ওকে। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন যেটা আপনি হয়তোবা এক্সপ্লেইন করে দিয়েছেন একটু অন্য অ্যাঙ্গেল থেকে। সেটা হচ্ছে যে অ্যাজ এ গ্লোবাল ফান্ড অ্যালোকেটর যখন কোন ফান্ড ম্যানেজাররা বিভিন্ন দেশে অ্যালোকেট করে ফান্ড, আমাদের দেশের একটা প্রবলেম যেটা যে আমাদের টাকা বাংলাদেশে ঢুকলে বের করা কঠিন। এবং এই কারণে অনেককে দেখি যে আমি এই যে জিনিসগুলো অতটা টেকনিক্যালি জানি না। বাট I have seen যে পিপল রেজিস্টার এট আ দেয়ার কোম্পানি ইন সিঙ্গাপুর এবং তারপরে তারা বাংলাদেশে একটা তাদের সাবসিডিয়ারি খোলে এবং they get funding to the Singaporean company, রাইট? সো এই জিনিসটা কি বাংলাদেশ সরকার কোন স্টেপ নিতে পারে না যে, এই যে মানি ফ্লো এর বিষয়টাকে একটু ইজিয়ার করতে যাতে কারণ আমরা যখন একজন ইনভেস্টর মানে যারা ফান্ড ম্যানেজার যখন ক্লায়েন্টের টাকা হ্যান্ডেল করি, the first thing we look at is safety. How safely we can bring back the money. যেটা পলিটিক্যাল বা যে এই যে লিগ্যাল রেস্ট্রিকশন গুলো যদি এত থাকে, তাহলে I will never be interested in investing in this frontier market যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন। So what are the solution in this area? আচ্ছা, আমার কাছে মনে হয় যাতে অডিয়েন্সের স্বার্থে এটাকে আমি একটু কোয়েশ্চেনটাকে একটু ব্রড করে নিই। ইভেন Sure. দো দ্য কোয়েশ্চেন ওয়াজ টার্গেটিং প্রাইভেট কোম্পানিজ। আমার কাছে মনে হয় যে লেটস টক অ্যাবাউট 3 ডিফারেন্ট ক্যাটেগরিজ। জি, স্টক, বন্ডস অ্যান্ড স্টার্টআপস। 3 ডিফারেন্ট রাইট, ক্যাটেগরিজ। রাইট। বিদেশ থেকে কেউ যখন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, তার টাকা ফেরত নিতে কোন ধরনের বাধা নাই। এজ সিম্পল অ্যাজ আচ্ছা, দ্যাট। সে মার্কেটে বিক্রি করলে চলে যাবে। ওকে। বিদেশ থেকে সো কেউ আমি যখন যদি আমি যদি একজন ফরেন ক্যাটেগরিতে একটা বিও অ্যাকাউন্ট খুলি, then I অথবা can এনআরবি এনআরবি ক্যাটেগরিতে ক্যাটেগরিতে খুললাম। আমি স্কয়ার ফার্মার শেয়ার কিনলাম। ২ বছর পরে আমি বিক্রি করে দিলাম। I can bring back my money without any hassle. কোন হ্যাসেল নাই। বাট আমি একটা ক্যাভিয়াট আনবো এখানে। আচ্ছা, হ্যাসেল একটা হয়েছে বাট ওইটা আমি ক্যাভিয়াটটা দিব। বাট জি, বাই ল কোন সমস্যা নাই। You sold in the market, you pay your taxes, whatever tax is applicable, you take your money back. এবং আমি ১৭ বছর ধরে বাংলাদেশ মার্কেটের সাথে আছি। রিসেন্ট একটা পিরিয়ড বাদে কখনোই আমি কোন সমস্যা ফেস করতে দেখিনি। রিসেন্ট পিরিয়ডটা আমি ক্লারিফাই। সেম যদি ইফ ইউ অ্যাজ এ বাংলাদেশি এনআরবি একটা এজের মিউচুয়াল ফান্ড ফিক্সড ইনকাম ফান্ড ইউ বাই, হ্যাঁ? অথবা ইউ বাই লেটস সে ইউএস ডলার বন্ড বা ওয়েজ আর্নার্স বা বাংলাদেশে কিছু সরকারি ডলার বন্ড টন্ড আছে, হ্যাঁ? জি, সেগুলোর ক্ষেত্রেও একই প্রিন্সিপাল। বন্ড ম্যাচিউর হয়ে গেল, ইউ ক্যান টেক ব্যাক ইউর প্রিন্সিপাল প্রফিটস ব্যাক টু ওয়্যার ইউ হ্যাভ ইনভেস্টেড ফ্রম, রাইট? আচ্ছা, এখন ওকে, before we go to the private side of the things, which is a little bit more complex, এইটার একটা clarification দিয়ে। এক্সেপশনটা হইছে এই রিসেন্ট পিরিয়ডে। ওই যে আমি বললাম রং ম্যাক্রো পলিসির কারণে আমার রিজার্ভস কমে গেছিল। রিজার্ভ যখন রাইট, কমে যাচ্ছে তখন ডলারের সংকট আছে। তো যখন ডলার সংকট চলে আসবে তখন when you sell and repatriate you fall into a queue, a লাইনের মধ্যে you get it.
তো হুম, কিউটা হুম। ক্লিয়ার হলে দেন ইউ গেট ইউর মানি ব্যাক। যদি আমার রাইট। পলিসি গুলা ঠিক থাকতো, ডলারের কোনো সংকট না থাকতো, তাহলে টাকা নিতে কোনো সমস্যা ছিল না। তো জাস্ট টু গিভ দ্যাট অ্যাডেড ক্যাভিয়াট যে ডলার সংকট আসলে তখন এই সমস্যা। এবং ঠিক ব্যাকড্রপ পলিসি দিলে এই সংকটটা আসবে না। এই মুহূর্তে আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনি মেজর প্রবলেম। ইউ ক্যান সে ইউ টেক ইউর মানি ব্যাক। বাট ২ বছর আগে দেয়ার ওয়াজ আ প্রবলেম। হ্যাঁ? আচ্ছা। ওকে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে the reason foreign investors don't invest in Bangladesh, there is a dollar issue and there's a second issue. Tackle the second issue first. The second issue is a dispute resolution issue. যে বাংলাদেশের বিনিয়োগকারী এবং ফাউন্ডার বা ওনার মধ্যে কোনো কনফ্লিক্ট হয় এবং ইউনো যে স্টার্ট আপে কিন্তু অনেক ফ্রড হয়। সব দেশেই হয়। এই রিসেন্টলি হুম, সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু কিছু ফ্রডুলের ঘটনা হয়েছে। ডিসপিউট তো হবে শুধু ফ্রড ছাড়া অন্য জায়গায়। তো রাইট। যে দেশের লিগাল সিস্টেম স্ট্রং সেই দেশে আসলে ডিসপিউট রেজলিউশন সম্ভব। বাংলাদেশে তো লিগাল সিস্টেমে কন্ট্রাক্ট এনফোর্স করা ইজ ভেরি, ভেরি ডিফিকাল্ট। দিস ইজ দ্য প্রাইমারি রিজন ওয়াই ফরেন ইনভেস্টর্স আসলে বাইরে হোল্ডিং ফিল পিরিয়ডটা কমফোর্ট। করতে চায় রাদার দেন বাংলাদেশ। অ্যান্ড দ্য এফেক্টস ফ্রম দেয়ার ইজ যে বাংলাদেশ ব্যাংকের একটা ল আছে। বাংলাদেশী কোনো কোম্পানি ওনার যদি শেয়ার বিক্রি করে যেতে চায়, ইফ দে আর সেলিং টু আ লোকাল, নট আ ফরেন, দে আর সেলিং টু আ লোকাল, তাহলে তো ফরেনারটাকে লোকাল কোম্পানি ডলার দিয়ে দিবে। ও Because they get paid in টাকা and then that gets converted to dollar. রাইট। Because you are selling to a Bangladeshi local, হ্যাঁ? ওইখানে বাংলাদেশ ব্যাংকের কাছে ভ্যালুয়েশনটা জাস্টিফাই করা তো। That আ is the problem, হ্যাঁ? And just to add 1-2 point, if the foreigner sold to another foreigner, there is no problem because ও ডলার নিয়ে যাচ্ছে বাট ইকুইভ্যালেন্ট ডলার আসছে। সো বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে ঝামেলা করবে না। কেয়ার করে না। রাইট? রাইট, So and the local shareholder selling to a foreigner, not a problem. But the রাইট। foreign shareholder selling to a local, সো দ্যাটস when the problem. এবং এইটা কেন বাংলাদেশ ব্যাংক এই রুলটা করে সেটাও আমি বুঝি। করে এই কারণে যে এইটা না করলে এটা দিস সিস্টেম ইজ অ্যাবিউজড বাই সাম লোকাল পিপল যারা টাকা দেশের বাইরে পাচার করতে চায় তারা এই সিস্টেমকে অ্যাবিউজ করে। সো বাংলাদেশ ব্যাংকের এই কড়াকড়িগুলা হচ্ছে গিয়ে এই কারণে। তো জাস্ট টু সর্ট অফ কনক্লুড দিস ইস্যু হচ্ছে যে there is definitely a problem. এই প্রবলেমটা না ছোট প্রবলেম না। ইট 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 হ্যাজ আ মেজর বিগ প্রবলেম which is like financial system, it involves the legal system. এগুলো তো আজকে রাতারাতি সলভ করা যাবে না। ওকে। আমি লাস্ট কোয়েশ্চেনটা করব ভাইয়া। সেটা হচ্ছে যে অ্যাম অনেকেই যখন জুলাই অগাস্ট মাসের যেই আম সরকারের পতনের পরে অনেকেই আমরা বলেছি যে if there is a good environment in Bangladesh in the next 5-10 years for people to come back যারা নর্থ আমেরিকা সহ অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপে অনেক দেশে থাকে যারা ভালো, ভালো ট্যালেন্ট। A lot of them want to come back to Bangladesh. হুম? যদি তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দেওয়া হয়। My question to you আপনি যেহেতু বাংলাদেশে প্রায় অনেক বছর ধরে কাজ করছেন। Does Bangladesh have the capacity to absorb this talent? First of all. Second যে অ্যা মানে এদের কাজের ইউটিলাইজ করার মতো ক্যাপাসিটি আছে কিনা বাংলাদেশে? যদি এদের মধ্যে সবাই না আসে, একটা পোরশন আসে। যেমন ইন্ডিয়াতে যেটা আমরা দেখছি যে অনেক সিলিকন ভ্যালি থেকে অনেকেই চলে আসছে। ব্যাঙ্গালোরে ওরা কাজ করছে, রিমোটলি কাজ করে বা আ বিভিন্ন ছোট, ছোট কমিউনিটি হয়ে গেছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে যেখানে ফরেন ট্রেইনড খুবই ভালো যারা ফেরত আসতেছে এখানে। Is there any opportunity for Bangladesh to bring back this talent? আ আনফরচুনেটলি আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এইটার পরিবেশ নাই। হুম? ট্যালেন্ট যখন দেশে আসবে তার আইদার ভালো জব লাগবে যে আ তাকে কোম্পানিরা ইউটিলাইজ করতে পারবে প্রপারলি। তার ওয়েস্টার্ন এক্সপার্টিস গুলা ইউজ করতে পারবে। অথবা সে entrepreneurship এ যাবে। রাইট। এখন যেটা হচ্ছে কি যে আমি যদি ইভেন এই গভর্নমেন্ট যদি আসলে এমন হয় যে সরকার মানে বেস্ট পসিবল ডিসিশন গুলোতেও যায়, ম্যাক্রো অ্যান্ড আদারওয়াইজ, হ্যাঁ? এগুলোর তো ইমপ্যাক্ট অর্থনীতিতে আসতে কালকে ২ তো বছর। আসবে না। হ্যাঁ। It will take years literally. Yeah, you are talking about an ecosystem change, our education খাত চেঞ্জ করা, আবার
হচ্ছে গিয়ে যে ইজ অফ ডুইং বিজনেস ঠিক করা, আবার বিউরোক্রেসি ঠিক করা। মানে দেয়ার আর লাইক দেয়ার আর হিউজ নাম্বার অফ স্টেপস। ওইটা হওয়ার আগ পর্যন্ত তো হবে না। সো এইজন্য যে এই মুহূর্তে এই ট্যালেন্ট পুলটাকে অ্যাবজর্ব করা আসলে সম্ভব না। বাট কেউ যদি বাংলাদেশে আসতে চান, আমার কাছে মনে হয় যে তার চিন্তা করতে হবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যে ইনস্টেড অফ চাকরি, তার চিন্তা করতে হবে মোর লাইক বিজনেস। যে আমি বাংলাদেশে এসে কি বিজনেস করতে পারি? হ্যাঁ? অ্যান্ড এখানেও আমি একদম খুব স্পেসিফিক্যালি একটা জায়গা বলব যে যারা বিদেশে আছে তাদের তো এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ? হুম, The the best kind of business they can do in Bangladesh হচ্ছে which work that involves getting clients from North American markets in whatever field, accounting outsourcing, tax outsourcing, wealth management হোক, সফটওয়্যার হোক, যেকোনো ফিল্ডই হোক না কেন, and then getting it done in বাংলাদেশ। হ্যাঁ? আর বাংলাদেশে লেবার পুল আছে, ইউথ আছে, তাদেরকে কাজ শিখাতে চাইলে শিখানো যাবে। হ্যাঁ? কস্ট উইল বি সিগনিফিকেন্টলি চিপার। আমার কাছে মনে হয় যে এইখানে এখনো প্রচুর অপরচুনিটি রয়ে গেছে। এবং আমি এটাও বলছি এই কারণে যে বাংলাদেশে কিছু সফটওয়্যার ফার্মগুলোর সাথে আমার পরিচয় আছে, হ্যাঁ? আমার কাছে এটা জি, মনে হয় যে হ্যাঁ, টেকনিক্যালি মানে কোডিং স্কিলস তো ডিফারেন্স থাকতেই পারে। বাট আই থিংক মার্কেটিং এ আমাদের ঘাটতি আছে। অ্যান্ড এগুলো তো মার্কেটিং ইজ লাইক রিলেশনশিপ অ্যাজ ওয়েল, রাইট? সো এটাকে অনেকভাবেই মনিটাইজ করা যাবে। লাইক ইভেন ইফ সামওয়ান লাইক ইউ ফর এক্সাম্পল, ইভেন ইফ ইউ ডোন্ট সেট আপ আ কোম্পানি, you go to Bangladesh, talk to a no 10 কোম্পানিজ যারা হচ্ছে বিদেশি ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয়। কেউ ট্যাক্সে দেয়, কেউ আইটিতে দেয়, কেউ অ্যাকাউন্টিং এ দেয়, রাইট? রাইট, অ্যান্ড দেন ইউ উইল বেসিক্যালি স্ট্রাইক আ ডিল উইথ দেম যে আমি কাস্টমার তোমাকে এনে দিব, তুমি আমাকে 5 ইয়ার্স ফি দিবা। ভেরি সিম্পল। সো ইউ আর রাইট। পারফর্মিং a marketing function for them, right? তো অ্যাফিলিয়েটেড বাংলাদেশে মার্কেটিং না করতে। এসে you can send customers to them. রাইট। You see my point? This is a win-win, I think. It is beneficial for you in the North American market. It's beneficial for the company. It's beneficial for Bangladeshi people. তারা ওইখানে চাকরি পাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো এখন থেকেই করা সম্ভব। ওকে। সো টু র‍্যাপ আপ দ্য শো, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। আ আরেকটা ভাইয়া, যদিও আমি বলে ফেলছি যে লাস্ট কোয়েশ্চেন, আ বাট এই কোয়েশ্চেনটা অনেকের আমার মধ্যে কনফিউশনটা আছে ২টা বিষয় নিয়ে। আমরা কানাডাতে বা ইউএসএ তে যারা থাকি তাদের যেমন গভর্নমেন্ট থেকে কোনো পেনশনের ব্যবস্থা করে। যেমন হলো আমরা যেমন কানাডাতে যেমন কানাডা পেনশন প্ল্যান, আ ওল্ড এজ সিকিউরিটি অথবা ইউএসএ তে যেটাকে বলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। পূর্ববর্তী সরকার একটা প্ল্যান করেছিল যে সার্বজনীন আ একটা পেনশন স্কিম যেটা। এছাড়া কি বাংলাদেশে কোনো এরকম আমার জানা মতে নাই, রাইট? সো হোয়াট ইস দ্য প্রসপেক্ট অফ লঞ্চিং সাম সর্ট অফ লাইক এ সভরেন ফান্ড অর এই ধরনের যেটা সার্বজনীন পেনশন প্ল্যান যেখানে এই অ্যাসেটটা ম্যান্ডেটরি ভাবে পুল করা যায়, যেটা মানুষের টাকা। প্লাস ওই টাকাটাকে বিভিন্ন প্রজেক্টে খাটানো যায়। স্টক মার্কেটে হোক বা পিপিপি যেগুলো প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক পার্টনারশিপ এ। এইটার সম্ভাবনাটা কিরকম? এই আনসারটা দেওয়ার আগে আমি একটা জিনিস একটু বলে নেই। ওটা হচ্ছে যে পেনশন ইস অ্যান এরিয়া যেখানে আমি আমার মানে অন্য অ্যাসেট ক্লাস বা অন্য জিনিসের তুলনায় নলেজ একটু ঘাটতি আছে। মানে একটা যেকোনো সাবজেক্ট নিয়ে আমি যখন কথা বলি, আমি যেই ডেপথ এ যাই, পেনশনটা আমি পড়াশোনা ঠিকই করেছি বাট কিছু ঘাটতি আমার আছে। আমি রাইট। এক্সাম্পল গুলা বলি যে যেটা টিটিপি যেটা সেলারি থেকে কেটে দেওয়া হচ্ছে এখানে ক্যানাডাতে, এই টাকাটা কে ম্যানেজ করছে সরকারের হয়ে? এটা আমি জানি না। হ্যাঁ? এটা এ হলো কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড। এরা একটা স্পেসিফিক ক্রাউন কর্পোরেশন যারা হচ্ছে এই গভর্নমেন্টের যেই সিআর এর কাছ থেকে মানে কেউ যখন এখানে বেতন পায়, এই টাকাটা আপনার সিআর এ কালেক্ট করে এই সিপিপি ইনভেস্টমেন্ট বোর্ডের কাছে দিয়ে দেয়। সিপিপি ইনভেস্টমেন্ট বোর্ড হচ্ছে আপনার এটা প্রফেশনালি ম্যানেজ করে প্রত্যেক বছর এবং যখন কেউ রিটায়ারমেন্টে যায়, এই টাকাটা আবার ওরা হিসাব করে বের করে যে আচ্ছা এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কত বছর ধরে সিপিপি তে কন্ট্রিবিউট করেছে এবং অন দ্য বেসিস অফ দ্যাট দে উইল গিভ দ্য সিপিপি পেমেন্ট মানে যেটা পেমেন্টের আচ্ছা অ্যামাউন্টটা। আমি একটু সিমিলার একটু সিমিলার কোয়েশ্চেন স্ট্রাকচার করতে চাই আপনার তোমাকে। জি,
আমি হ্যাঁ, আরেকটা শেষ কারণ করে যে নিই। তো সিমিলার প্লিজ গো অ্যাহেড। স্ট্রাকচার হলো সিমিলার স্ট্রাকচার হলো আপনার ইউএসএ তেও। ইউএসএ তেও আপনি যখন কোনো জব করবেন আপনাকে ওখান থেকে ফাইকা ট্যাক্স কেটে রাখে। আ ওই ট্যাক্সের টাকাটা আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে যায় এবং they manage এবং ওখান থেকে আবার আপনার যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন আপনাকে টাকাটা ফেরত দিবে। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা। কোয়েশ্চেন সো সো আর এই কোয়েশ্চেনটা এখন রোলস রিভার্স এ আমি ইন্টারভিউয়ার, তুমি এখন আনসার শিওর, দিবা। শিওর। তো টাকাটা যখন accumulate হলো জি। মানুষের সেলারি থেকে কেটে, পৃথিবীতে কি অ্যাক্টিভ আন্ডারলাইং অ্যাসেটস এ ইনভেস্ট করে নাকি সে ফান্ড অফ ফান্ডস? ওরা যেহেতু অনেক বড়, ওরা যেটা করে যে ওদের যে লোকাল যে ইনভেস্টমেন্ট গুলো যেমন হলো ধরেন পাবলিক মার্কেটে যেই নর্থ আমেরিকান পাবলিক স্টক এ যেগুলো করে বা ধরেন আপনার বিভিন্ন কমার্শিয়াল অ্যাসেট এ যেগুলো ওরা ইনভেস্ট করে, এটা ওদের সাধারণত লোকাল টিমটা করে। আর যেগুলো ওদের গ্লোবাল ইনভেস্টমেন্ট যেমন যদি ওরা আম ধরেন এমন একটা মার্কেটে করতেছে যেখানে ওদের এমার্জিং নিজের মার্কেট, সে এমার্জিং মার্কেট এমার্জিং ইকুইটিতে মার্কেট এক্সপোজার আছে। এক্সাক্টলি। ওখানে ওরা ফান্ড অফ ফান্ড মানে থার্ড পার্টি ফান্ড ম্যানেজার দিয়ে ওরা ম্যানেজ করে। বুঝতে পারছি। এবার আমি আমার বাংলাদেশের আনসারটাতে আসতেছি, হ্যাঁ? এতে ইউনিভার্সাল পেনশন যখন আমরা এখানে আনবো, বাংলাদেশে হচ্ছে অপ্ট ইন করার চয়েস আছে। মানে ইউ ক্যান চুজ টু অপ্ট ইন অর আউট। মানে অপ্ট whether আউট if you are private citizen, you can DPS এর মতো করে you can submit the amount if you want. It's not mandatory. আর রাইট, সরকারি লেভেলে সরকারি এমপ্লয়িদের জন্য কিছু ম্যান্ডেটরি স্ট্রাকচার তারা করেছে। যে সরকারিদের জন্য আমার ম্যান্ডেটরি একটা কাটতে হবে। This is the one রাইট, primary difference with the Canadian structure. Canadian there is no way to opt out. It is রাইট, mandatory. You have to give the ম্যান্ডেটরি CPP ওই 2% রাইট, বা যে একটা অ্যামাউন্ট আছে এটা দিতেই হবে। আচ্ছা। দিতেই হবে। নেক্সট আসি হচ্ছে গিয়ে যে টাকাটা তো গিয়ে সরকারের কোন এক জায়গায় বিনিয়োগ করতে হবে। না? যেটা হচ্ছে ফ্যাক্ট। অ্যান্ড রাইট, যখনই আমরা বিনিয়োগের কথা বলতেছি, তখন তার মানে একটা ইনভেস্টমেন্ট টিম যেটা তুমি বললা যে কানাডা হ্যাজ আ হিউজ ইনভেস্টমেন্ট টিম। সেম ইন ইউএস। অস্ট্রেলিয়া ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়ান সুপারঅ্যানুয়েশন বিখ্যাত। দে হ্যাভ ডান আ very good structure. Huh? So রাইট, there are extremely capable people who are thinking, okay, আমার টোটাল অ্যাসেটের কতটুক আমি ফিক্সড ইনকামে দিব, কতটুক একুইটিসে দিব, কতটুক অল্টারনেট ক্যাটেগরিতে দিব। আবার তারপর রাইট, তার মধ্যে আবার জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন আছে যে আমি ক্যানাডিয়ান বলে কি সব টাকা ক্যানাডিয়ান ইকুইটিসে দিব নাকি ক্যানাডিয়ান ইকুইটিসে 5-10% দিব, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দিব। রাইট, All these questions are there. And then the next layer of question comes যেটা you already answered to me যে ক্যানাডিয়ান ইকুইটিস এর জন্য আমার এনাফ ট্যালেন্টেড লোক আছে। বাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর জন্য আমার নাই। সো আই নিড টু ফাইন্ড দ্য রাইট ফান্ড ম্যানেজার। দ্যাট ইস অলসো আ ভেরি ইম্পোর্টেন্ট ডিসিশন যে আমার ফান্ড ম্যানেজার কে হবে? থাকতে হবে। তাকে হ্যাঁ, আমি তাকে আমি চুজ করবো কিভাবে? কি একজন হবে না ১০ টা সেপারেট ফান্ড হবে? লাইক তার স্টাইল কি? সে কি ফান্ডামেন্টাল? সে কি কোয়ান্ট ফান্ড ম্যানেজার? আ সে কি মার্কেট নিউট্রাল? সে কি 100 লং শর্ট? মানে দেয়ার ইজ থাউজেন্ডস অফ কোয়েশ্চেনস। আর বাংলাদেশের মেইন ফান্ডামেন্টাল প্রবলেমটা হয়ে গেছে এখানে যে গভর্নমেন্টের কাছে তো ওই লোকগুলো নাই যারা এই ধরনের একটা ব্রড স্ট্রাকচারে ফান্ড ম্যানেজ করতে পারবে। হ্যাঁ? রাইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যদি বলি সরকারের কাছে নাই, why don't they borrow from the private sector? রাইট? রাইট, এখন এখানে সমস্যাটা হচ্ছে যে এই যে সিলেকশন প্রসেসটা হবে, এই সিলেকশন প্রসেসে কাকে কাজটা দেওয়া হবে? You can understand that you have a very huge problem here. কারণ হ্যাঁ, if you think of procurement in public procurement এরকম আইসিটি সেক্টরে যেসব procurement গুলো হয়েছে, vendor selection গুলো হয়েছে, হ্যাঁ, it will always questionable because you can always create a nexus. You can always create a nexus. And this is a huge sum of money. পাবলিক হাজার কোটি টাকার কথাই বলছি। এখানে যদি আমি ২-৩ টাকা করে চুরি করি, তার বিরাট নাম্বার। এই ধরনের দেশে সরকার প্রাথমিকভাবে যেটা করেছিল, তারা বলছিল যে এই টাকাটা শুধুমাত্র ট্রেজারি সিকিউরিটিজ এ ইনভেস্ট করা হবে। রিস্ক ফ্রি সবথেকে সেফেস্ট। রাইট, নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এই টাকাটা আমি মান্থলি কেটে যদি সরকারি ট্রেজারিতে ইনভেস্ট করি, এটার রেট অফ রিটার্ন আর আমি যদি পার্সোনালি করি এটার রিটার্নের মধ্যে তফাৎ কি? There is no difference. It's the same rate of return because you are not adding risk assets. Assets রাইট, যেগুলা longer duration, slightly more volatile gives higher return. সেগুলো you haven't added. And then the response was extraordinarily poor, like very poor response from investors. And number রাইট, two, then the problem came. ওরা তখন বলল যে, "Oh, let us open it up to other asset classes. Let us add real estate. Let us add sort of equities, and we should add all of these things." Again, logically it makes sense, but who will manage that money? Like someone has to decide যে এই আমার allocation, আমার strategic asset allocation হবে এত। But এখন মার্কেট যেটা আমি বললাম যে property market is heavily overvalued. So someone has to agree with that decision and then say that let's
স্ট্র্যাটেজিক যে অ্যালোকেশন আমি প্রপার্টির জন্য রেখেছি যে 5%, হ্যাঁ, I have to go severely underweight that because it's massively overvalued and there's a risk. Let's put 1% instead of 5%. এই কাজগুলো আমার কাছে মনে হয় যে আ এগুলো করার মতো এনাফ থট, ম্যান পাওয়ার। গাইডেন্স, ম্যান পাওয়ার মানে এইটা আমার এটা আমার হবে মতো না। লোক হ্যাঁ। হয়তো বলতে আর পারবো। সবচেয়ে They wouldn't listen সবচেয়ে to me. বড় সবচেয়ে বড় জিনিসটা যেটা আপনি আগেই বলেছেন যে ট্রাস্ট ইস্যু, যে আমি মুরগির কাছে শিয়ালের কাছে মুরগি দিচ্ছি। যে আ আমি যখন দেখতেছি প্রত্যেকটা নিউজে দেখা যাচ্ছে যে হাজার, হাজার কোটি টাকা নাই। সো আমি আবার ওই এন্টিটিকেই আমি দিচ্ছি আমার হার্ড আর্ন মানি যাকে ম্যানেজ করার জন্য। সো আচ্ছা। আ তাহলে এই যে প্রভিডেন্ট ফান্ড যেটা বাংলাদেশে সেটা কিভাবে ম্যানেজ হয়? প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে গিয়ে যে এটা তো হচ্ছে প্রাইভেট পেনশন বলতে পারি আমরা। হ্যাঁ? সো রাইট, প্রভিডেন্ট ফান্ড is a defined contribution. রাইট। Defined contribution fund versus gratuity which is a defined benefit fund. হ্যাঁ? ২ টা আচ্ছা, বাংলাদেশের প্রাইভেট খাতে ভালো কোম্পানিদের ২ টাই চয়েস থাকে। মানে একটা এমপ্লয়ি ডিফাইন্ড বেনিফিট ও পায়, ডিফাইন্ড কন্ট্রিবিউশন ও পায়। হ্যাঁ? আমি একটু ইলাবোরেট করছি। ইন দ্যা হ্যাঁ, টার্মস অফ গ্র্যাচুইটি এটা খুব সিম্পল যে এমপ্লয়ি একটা সার্টেন নাম্বার অফ ইয়ার্স কাজ করলে তার ফাইনাল সেলারির একটা মাল্টিপ্লায়ার হিসেবে সে পেয়ে যায়। দ্যাটস হোয়াই দিস ইস ডিফাইন্ড বেনিফিট। The benefit is defined, right? এখানেও একই রকম। ডিফাইন্ড কন্ট্রিবিউশন এর ক্ষেত্রে এমপ্লয়ির সেলারি থেকে একটা পোরশন কাটা থাকে। হুম, এমপ্লয়ার ম্যাচিং হয়। এর একটা ভেস্টিং স্কেডিউল থাকে। মানে সর্ট অফ একটা এটা কি বলে? একটা ক্লিফ থাকে, ভেস্টিং ক্লিফ যে ৫ বছরের ২ সামথিং যে বছর। এট লিস্ট ৫ বছর না থাকলে এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা সে পাবে না। Now, the আচ্ছা, critical question that you asked is that how is that money being managed? And here again, we have a huge problem. The problem is যে এই প্রতিটা ফান্ডের একটা ট্রাস্টি বোর্ড তৈরি করা হয়। হ্যাঁ? There is a trust document যেটা গাইডিং প্রিন্সিপল হিসেবে চলে যে ফান্ড কিসে ইনভেস্ট করতে পারবে। Now there are these 1952 এর একটা I think এরকম অ্যাক্ট আছে এরকম। আচ্ছা। বাট এই 1950 না 18 আমার 18 কিছু একটা মানে অনেক পুরানো আরকি। That নতুন, হ্যাঁ, tells যে কিসে ইনভেস্ট করতে পারে। So in essentially গ্র্যাচুইটি ফান্ড শুধুমাত্র ট্রেজারি সিকিউরিটিজ এ করা যায়, আর কিছুতে করা যায় না। ডক্টর ওয়ান বলে আছে। আর ইন্টারেস্টিং। প্রভিডেন্ট ফান্ডে হচ্ছে ট্রেজারি সিকিউরিটিজ আর আপ টু 25% ইন ইকুইটিস, হ্যাঁ, অ্যালাউড। বাট only দ্যাট ইস 25? only 25%, হ্যাঁ। And within that 25-75, this is what the law allows. Your company, say you are a multinational, তোমার ফরমেশন ডকুমেন্টে তুমি লিখে দিলা যে না আমি স্টকসে 0 করব। তাহলে স্টকসে 0 করতে পারবা। তুমি বাড়াতে পারবা না। বিকজ ইউ হ্যাড আচ্ছা, দ্য ল ট্রাস্টি যদি বলে যায় যে আ এই আমার অ্যাসেট অ্যালোকেশন, তাইলে আমি ফান্ড ম্যানেজার হয়ে আমি কিছু করতে পারব না। I have to follow the trustee's instruction. এক্সাক্টলি। কারণ ওর তো ট্রাস্টটা তো ওই কোম্পানির মালিক পক্ষ, এমপ্লয়ি পক্ষ মিলেই করছে। তারপর যেটা রাইট, হয় যে ইভেন উইথআউট লেটস সে আমি বললাম যে আমি শুধু ফিক্সড ইনকাম করব। এর মধ্যে তো অনেক ডিসিশন আছে, রাইট? আই ক্যান ডু সে বা গভর্নমেন্ট বন্ডস এর মধ্যে আমি শর্ট টার্ম, লং টার্ম হাবি-জাবি এবং ওরা রুলটা করছে মিউনিসিপাল বন্ড টার্ম বা স্টেট অর এন্টারপ্রাইজের বন্ডও ওখানে অ্যালাউ। মানে দে আর কনসিডারড কোয়াজি গভর্নমেন্ট এক্সপোজার। সো ওই ক্ষেত্রে যেটা হচ্ছে তারা যেটা করে একটা ফান্ডের জন্য এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ না কিছু হুম, হয়তো ফাইন্যান্স ট্রেজারি টিম থেকে কয়েকজন আর ওখান থেকে কিছু নেয় আর বিভিন্ন লোকজন নিয়ে একটা টিম বানায়। এসেনশিয়ালি সমস্যাটা কোথায় হয়? আমি আমাকে বলি। এটা হচ্ছে গিয়ে যে a person who works in a finance team of a company or a person who works in the treasury team of a company যে ফিক্সড ডিপোজিট এ টাকা রাখে, হ্যাঁ? And a person who is an expert in investing, they're not same. রাইট। They're not the same. যে না, ফাইন্যান্স টিম বা সব ট্রেজারি টিম আছে সে হচ্ছে কোন ব্যাংক থেকে লোয়ার রেটে বড় করবো বা কোন ব্যাংকে রাখবো সে ওটা চিন্তা করে। ক্রেডিটে এই ক্রেডিটে প্রেডিকশন করে আমি যে বন্ডের ডিউরেশন ম্যানেজ করবো বা আমি একটা ইকুইটি ফান্ড ম্যানেজারকে আমার টাকাটা দিব। হ্যাঁ? যদিও ওখানে ইকুইটি ফান্ডে হলো মানে আই থিংক যে লতে ফান্ডে ইনভেস্ট করা যায় না। So as per the law, you can't invest in a fund. So you have to go and invest directly in underlying মানে এই লিগাল সমস্যাগুলো আছে। তো তাহলে এইখানে এই প্রভিডেন্ট ফান্ড গুলো কি কোন ব্যাংকের ফান্ড ম্যানেজারের কাছে যায়? মানে এ এ না, এ ওরা নিজেরাই করে। নিজেরাই করে? সব নিজেরাই করে। আচ্ছা, এখানে আমি জানি না ইউএসএ তে যেটা করে এটা হলো আপনার বিভিন্ন কোম্পানি থাকে 401k আপনার ট্রাস্টি বলে বা এরকম 401k অ্যাসেট প্রোভাইডার, বা কানাডাতে যেটা হলো আপনার যেগুলা ডিফাইন্ড বেনিফিট অথবা ডিফাইন্ড কন্ট্রিবিউশন যে প্ল্যান গুলো সাধারণত আপনার কোনো ইন্সুরেন্স কোম্পানি মাধ্যমে আপনাকে করতে হবে। দ্যাটস দ্য রুল বাই দ্য ল। এবং ওখানে আপনি স্টক, বন্ড আপনি সবই কিনবেন। ইনফেক্ট কিছু ডিফাইন্ড বেনিফিট এর আ
ফান্ড ম্যানেজাররা প্রাইভেট সেক্টরেও মানে রিয়েল এস্টেটেও ইনভেস্ট করে। সো ইটস ইন্টারেস্টিং যে নিজেদের ট্রেজারি ডিপার্টমেন্টই কিভাবে কোম্পানির প্রভিডেন্ট ফান্ড ম্যানেজ করে। যদি কোম্পানি ট্রেজারি ডিপার্টমেন্ট করছে না নামে, কারণ ট্রেজারি ডিপার্টমেন্ট বা ওইসব ডিপার্টমেন্ট থেকে লোককে ট্রাস্টি বোর্ডের আচ্ছা মেম্বার ট্রাস্টি হিসাবে করছে। করছে। আচ্ছা। মানে দ্য কিন্তু ফার্ম হ্যাজ এই দ্য ফান্ড ইস ম্যানেজড বাই আ থার্ড পার্টি কোম্পানি। No, it's managed by representatives of that company. তাহলে হাউ ইজ ইট আচ্ছা। তাহলে এখানে প্রোটেকশন কোথায়? যদি ওই যারা রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে যদি মালিক পক্ষ একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে। সো where is the মানে এখানে প্রোটেকশন কোথায়? এখানে কি কোনো প্রোটেকশন নাই। ফ্র ফ্রড না, হয়? প্রোটেকশন ফ্রড তো হয়, র‍্যাম্পেন্ট ফ্রড হয় এখানে। কারণ ফ্রড অনেক রকমের হয়। ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে অনেক ফান্ড ফিক্সড ডিপোজিট করে, বাট দ্য ল ডাজন্ট পারমিট ইউ টু ডু ফিক্সড ডিপোজিট। আচ্ছা, হ্যাঁ, অনেক ফান্ড ওই টাকা নিয়ে এই টাকা ওই ফান্ডের টাকা নিয়ে গায়েব করে দিছে। ওই টাকা নাই ওখানে। হ্যাঁ, এইটা হচ্ছে বিকজ তো আমি জানি না আমাদের টাইমের কি অবস্থা। দিস ইস আ ভেরি ফ্যাসিনেটিং টপিক সমস্যা আই নাই। থিংক। আপনার টাইম থাকলে আমার আমার সমস্যা নাই। অনেক টাইম আছে। আচ্ছা, ওকে। মিউচুয়াল ফান্ড স্ট্রাকচারে আমি ফান্ড ম্যানেজার যখন ক্লায়েন্টের টাকা নিয়ে পুল করলাম, হ্যাঁ? আমার কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে, দ্য অডিটর, দ্য কাস্টোডিয়ান, দ্য ট্রাস্টি রাইট, অ্যান্ড দেন দ্য রেগুলেটর ইটসেলফ, অ্যান্ড দে আর রাইট। চেকিং অ্যান্ড ব্যালেন্সিং। এর মধ্যেও লিকেজেস হয়। বাট এট লিস্ট দেয়ার ইজ আ ব্যালেন্সিং অ্যান্ড দেয়ার ইজ আ অথরিটি, দেয়ার ইজ আ BSEC, SEC হচ্ছে দ্য রেগুলেটর, রাইট? But in these cases, there is no authority that's checking যে তুমি ঠিক মতো করতেছো কি করতেছো। There's no আচ্ছা, authority that says যে I'm gonna look after this এই যে এমপ্লয়িদের ফান্ড গুলোর টাকা ঠিক মতো ম্যানেজ হচ্ছে কি হচ্ছে না। So that applies to যে investing outside the permissible asset classes. That's one problem. And then এখানে আচ্ছা। যে কিকব্যাক সিস্টেম হচ্ছে না, যে সে একটা এমনভাবে ইনভেস্ট করছে যেখানে there is some kickback. Who knows? রাইট। There is a kick, there could be kickback. So এই সমস্যাগুলো আসলে আছে এখানে। ইন্টারেস্টিং। তার মানে প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও যে কেউ রিলাই করতে পারে তার 100% কোনো গ্যারান্টি নাই। যেমন আ এখানকার কোম্পানিগুলো যেটা করে, এখানে যেরকম আপনার একটা সিস্টেম আছে যে গভর্নমেন্ট থেকে লেবার বা পেনশন রুল আছে যে ইউ যদি প্রভিডেন্ট ফান্ডের কোনো কোম্পানি যারা প্রোভাইডার তারা যদি ব্যাংক্রাফট হয়ে যায়, the government will protect up to a certain percentage, 60%, 70%. সো আপনি আচ্ছা, যে এক্সপ্লেনেশন টা দিচ্ছেন সেটা তো আরো স্কেয়ারি যে টাকাই আচ্ছা এখানে আমি একটু ক্যাভিয়াট এড করি। হ্যাঁ? This is a very interesting point. তো আমি যখন কয়েকটা কোম্পানিকে গিয়ে বললাম যে, "দেখেন, why don't you since 25% equity তে allowed আছে, would you consider investing in equity? Like একটা portion. And why don't I come as a fund manager?" হ্যাঁ? So one of the pushback, and it's a very legitimate pushback that I got. তারা বলতেছে যে, "If you manage the fund and equity তে ভালো রিটার্ন আসে, এইটার আপসাইড যাবে পুরোপুরি বেনিফিশিয়ারিদের কাছে। আপসাইডটা যাবে দ্য প্ল্যান পার্টিসিপেন্টদের কাছে, এমপ্লয়িদের কাছে আপসাইড। আমি যদি কোনো লস করি, লসটা করে ওই ৳১০০ টা ৳৯০ হয়ে যায় বা ৳৮০ হয়ে যায়, রাইট? তার টাকাটা কমে আসে। এখানে একটা লিগ্যাল গ্রে এরিয়া তৈরি হয়েছে বাংলাদেশে। তো গ্রে এরিয়া হচ্ছে যে ইভেন দো লজিক্যালি দ্য আল্টিমেট কোম্পানি শুড নট বি লায়াবল ফর দিস লস। কোম্পানি ইজ নট লায়াবল ফর দিস, সে তো তার কন্ট্রিবিউশন দিয়ে দিয়েছে এবং রাইট। ইন্ডিপেন্ডেন্ট একটা টিমই তো এটা ম্যানেজ করছে। Some people feel the company will have to make the employees whole. হুম। যেই এ রিস্কটা কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে। ওইটা কিন্তু ডিফাইন্ড বেনিফিট এর কিন্তু একটা রুলস যে আপনি যখন ডিফাইন্ড বেনিফিট এ যাচ্ছেন, এটা তো আমি ডিফাইন্ড গভর্নমেন্ট কন্ট্রিবিউশন এর কথা বলছি। আমি তো ডিফাইন্ড বেনিফিট এর ও কথা আসতেছি না। বেনিফিট আমি আচ্ছা ডিফাইন্ড কন্ট্রিবিউশন এর কথা। কন্ট্রিবিউশন এর কথাতে তাহলে তো আচ্ছা, তার মানে হলো যে আ যারা এমপ্লয়ি তাদের একটা ল্যাকিংস আছে এখানে তাহলে। কারণ আপনি যখন ডিফাইন্ড কন্ট্রিবিউশন এ যাচ্ছেন, ইউ আর টেকিং দ্যা ইনভেস্টমেন্ট রিস্ক। এক্সাক্টলি। অ্যান্ড it work both ways. And I wanted to ask you one more question. হচ্ছে বাংলাদেশের জি, ক্ষেত্রে the model that exists for defined contribution, imagine this, there is that like few people ওই কোম্পানির কয়েকজন এমপ্লয়ি মিলে অ্যালোকেশনটা সেট করছে, রাইট? এখন রাইট, সে একটা এভরি এমপ্লয়ি অফ দ্যাট ফার্ম যারা পিএফ এ পার্টিসিপেট করছে সবার অ্যাসেট অ্যালোকেশন সেম because it's আচ্ছা, one pooled vehicle, right? So what রাইট, I have understood looking at the Canadian market বা US market হচ্ছে গিয়ে
you they understand that যেই লোকটার ২৬ বছর বয়স আর যেই লোকটার ৬০ বছর বয়স, তার risk levels, তার asset allocation are completely different. হুম, So হুম, they allow you to, in defined contribution, they allow you to select your individualized asset allocation. মানে correct me if I'm wrong, আমি এটাই দেখতে পাচ্ছি এখানে। আর হ্যাঁ, বাংলাদেশে এই আপনি স্কোপ নাই। 100% রাইট। 100% রাইট। এখানে যেটা করে যে আপনি যখন ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান নে যাবেন, ইউজুয়ালি ওরা যেই যেই ইন্সুরেন্স কোম্পানিগুলো আপনাকে প্রোভাইড করবে, ওরা আপনাকে ১০ থেকে ৮ টা ১০ টা বা ১৫ টা ফান্ড দিবে। তো ইউজুয়ালি এই ফান্ড গুলা হয়, কিছু হয় হলো ব্যালেন্সড ফান্ড, কিছু হয় এগ্রেসিভ ফান্ড, কিছু ফান্ড কনজারভেটিভ ফান্ড। এছাড়াও আপনার কিছু অপশন দিবে যেখানে হলো টার্গেট ডেটেড ফান্ড বলে এগুলাকে। জি। যে কিছু, কিছু ফান্ড ম্যাচিউর হবে ২০৫০ সালে। সো ওরা দেখে যে বয়স কার কত এবং ৬৫ বছর হতে কত বছর বাকি আছে। সো হ্যাঁ, ধরেন আমি যদি হই, তাহলে আমি হয়তোবা আরো ২০৬০ এ গিয়ে রিটায়ার করব বা হুম, ২০৫৫ তে গিয়ে রিটায়ার করব। So I will probably select those target date mutual fund. Whereas আমার যারা সিনিয়র কলিগ আছে যারা will retire in 5-10 years, they will buy a target date fund যেটা হলো আপনার ২০৩০ বা ২০৩৫। So their asset allocation মানে স্টকস আর বন্ডের যে কম্বিনেশন টা সেটা will be much different than mine এবং তাদেরটা অনেকটা বেশি কনজারভেটিভ হবে। সো আপনি বলতেছেন যে বাংলাদেশের যে প্রভিডেন্ট ফান্ডের যে ইনভেস্টমেন্ট চয়েসটা, ওটা দেখা যায় যে একটা প্রভিডেন্ট ফান্ডের একটাই চয়েস এবং সবাইকেই ওই একটা পার্টিসিপেটই করতে হবে। আচ্ছা। তাহলে তো সেই ঘুরে ফিরে একই প্রবলেমে আসতেছি যে আমাদের মার্কেট, স্টক মার্কেট এত স্ট্রং মানে ম্যাচিউরড না, প্রোডাক্টও নাই। সো ইট ক্যান অল বি সলভড ইফ উই হ্যাড a স্ট্রং প্রোডাক্ট মানে স্ট্রং মার্কেট যেখানে স্টক মার্কেট যেখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। সো ঘুরে ফিরে সেই একই প্রবলেমে আসতেছি যে ম্যাচিউর মার্কেট না। ম্যাচিউর মার্কেট হলে কিন্তু অনেক কিছুরই সলভ পাওয়া যেত। প্রোডাক্টও আসতো, আরো এই প্রবলেম গুলোও সলভ হতো। মানে মার্কেট মানে কি? বা একটা বাজারে যখন আমরা যাই, কারণ বাজারে গেলাম বা এখানে কেনাকাটা বাজারে গেলাম। বাজার মানেই both সাইডেড, রাইট? বায়ার এন্ড সেলার বা ২ সাইড লাগে একটা মার্কেটে, হ্যাঁ? রাইট, সো এইখানে যেই মার্কেটে বিনিয়োগকারী নাই সেখানে বেশি কোম্পানিও আসবে না। আর যে মার্কেটে বেশি রাইট, কোম্পানি নেই সেখানে বিনিয়োগকারী আসবে না। বাংলাদেশ মার্কেট ইস এক্সট্রিমলি রিটেল ওরিয়েন্টেড এন্ড তারাও লস করে মার্কেটের উপর আস্থা হারাইছে। বাট হোয়াট উই নিডেড ওয়াজ পেশেন্ট লং টার্ম ক্যাপিটাল দ্যাট ইনভেস্টেড ইন গুড কোম্পানিজ। তো সবথেকে পেশেন্ট ক্যাপিটাল ইস হোয়াট? সবথেকে পেশেন্ট ক্যাপিটাল ইস পেনশন মানি। রাইট। Pension money is the most patient capital that নাম can হ্যাঁ, invest for 30, 40, 50 years. হ্যাঁ? আর সবথেকে patient capital হচ্ছে life insurance money, for example. Like this is like রাইট। long লং term, টার্ম long duration liability. So you need to match with long duration assets like stocks. এই টাকাগুলো বাংলাদেশে আসে না বা আসতেছে না। হ্যাঁ? অ্যান্ড আমার মতো অ্যাসেট ম্যানেজারদের চ্যালেঞ্জ হচ্ছে I have to go to individual investors and explain to them like the whole thing যে why you need to say, why did you invest? আমি ভালো, স্টক মার্কেট ভালো, আমরা সবাই চোর না, খারাপ না, blah, 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 blah. Whereas এইখানে যদি রেগুলেটর একটা স্ট্রং স্ট্যান্স নিত যে না এখানে কোনো wrong doings আমি হতে দিব না। এখানে আমার NAV রিপোর্টিং আমি ট্রান্সপারেন্ট রাখবো। মানে আমার উপরে এই প্রেশারটা আসতো না। আমি এত ছোট, I can't solve for that. I can't solve the country's problem. Similarly, যেখানে অলরেডি pooled money exist করে, যেখানে ক্লায়েন্টের টাকা পুল হয়ে বসে আছে, all these employee welfare funds, পেনশন। pension হ্যাঁ, funds, what not, হ্যাঁ? আ আমার মতো ফান্ড ম্যানেজার should have been competing for that. You should have been competing and going to them and say যে, "লেখো, you can't do it on your own. Give it গিভ to ইট দ্য us. Give it to us, but let us compete within each other and prove why we are the right fit, like রাইট। or the right fund manager for this choice." হ্যাঁ? তো ওইগুলো আসলে হয় নাই। এখন আ হয়তো হবে। Let's see. ওকে। সো থ্যাংক ইউ আসিফ ভাই সো মাচ। অনেক এডুকেশন পেলাম। এবং হয়তোবা ভবিষ্যতে কোনো আরেকটা এপিসোডে আসবো অন্য কোনো টপিক নিয়ে। মানি রিলেটেড টপিকই হবে। বাট আপনার ভিউয়ার্স এর কোনো যদি কোয়েশ্চেন থাকে obviously আমাদেরকে জানাবেন। We will try to address that to our next video. Thank you আসিফ ভাই so much for joining us. Thank you. Bye.